ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইশিগনের মানে মাই কোর্সের ওখানে যাওয়ার পরে কেন জানি মানে ঘুরতেছে, লোডিংটা থামতেছেই না। ভাগ্য ভালো কেউ লিঙ্কটা দিছে, নাহলে তো ঢুকতেই পারতাম না, এখনো ঘুরতেছে। আমার নেট এমবিপিএস তো ভালো, নেট তো ভালো ওদের আছে। সাইটে ইস্যু হচ্ছে। ওয়েবসাইট প্রবলেম। হ্যাঁ, ওগুলো আসলে আমি মেনটেন করি না তো। আমার মানে কোনো আইডিয়া নেই। তবে যেটা মনে হয় যে রাতের দিকে সবাই একসাথে গণহারে লগ ইনের চেষ্টা করে, 10টা অনেক মানুষের ক্লাস, অনেক ব্যাচে। মনে হয় এটা ডস অ্যাটাকের মতো হয়ে যায়, একটা ছোটখাটো। ওকে, আমরা রেগুলার 16-17 জন থাকে, তারা প্রায় সবাই আছে। অ্যাসাইনমেন্ট করতে। আর আপনার কথা অনেক আস্তে আসতেছে, মানে খুবই আস্তে বলতে গেলে। হ্যাঁ, প্রচন্ড
ক্লান্তি নিয়ে ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ঢাকায় শাহবাগে মানে একদম মেইন পয়েন্টে রাস্তা ব্লক করে হচ্ছে কিসের জানি আন্দোলন, প্রচন্ড জ্যাম রাস্তায়। গরমে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। যাই হোক, প্রথমে ভেবেছিলাম ক্লাস নেব না, পরে ভাবলাম যে আপনারা অপেক্ষা করছেন, ক্লাসটা নেওয়া দরকার। আজকে খালি অ্যাসাইনমেন্টই করছি 7-8 ঘন্টা করে। ভেরি গুড, কোনো ভাইয়া প্রবলেম? হ্যাঁ বল। ভাইয়া আমি ওই অ্যাসাইনমেন্ট 2 যেটা, ওই যে ওই সাকিব আল হাসানের, সরি মানে একটা ক্রিকেট নিয়ে যেটা ছিল ওইটা, আমি ভাইয়া জমা দিছিলাম বুঝছেন, কিন্তু প্রথম 2-3 বার আমি ভুল জমা দিয়ে ফেলছি। তো আমার 3-4টা মেল হয়ে যাওয়াতে আপনি প্রথমটা ঢুকে যখন দেখতেছেন কিছু নাই, পরে আপনি এগুলো চেক করেন নাই, মানে স্বাভাবিকভাবেই আপনি মনে করছেন বাকিগুলো এরকম, কিন্তু ভাই আমি আসলে ওটা জমা দিছিলাম। এখন ভাই ওটা একটু যদি দেখতেন ভালো হতো। আর তাছাড়া আজকে তো 3টা জমা দিছি। আর ভাই আমার একটু প্রবলেমও ছিল, আমি হচ্ছে ওই এটার নাম কি, নেসাস যেটা, ওইটা তো আমি অ্যাকাউন্ট খুলে ইয়েও করছি, কিন্তু আমি কারেন্ট চলে যাওয়াতে পিসি অফ করে দিছি, এখন আবার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঠিকঠাক দিছি, এরপরে ঢুকতে পারতেছি না। পাসওয়ার্ড ঠিক দিয়েছেন মানে কোনো এরর মেসেজ বা কিছু বলে? না না, হ্যাঁ মানে আমি কি আপনাকে ভাই একটু স্ক্রিনশট দিব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা থেকে তো open করতে পারতেছি না। আচ্ছা ওকে, একটু স্ক্রিনশট কিভাবে দিব? আচ্ছা, দেন, হ্যাঁ, অসুবিধা নেই, একভাবে দিলেই হলো। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি দেখাই। এটা হচ্ছে নেসাস। ভাই কর্নার দেখেন ইনভ্যালিড। আচ্ছা আমি তো, তাহলে এই যে এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন, মানে হ্যাঁ এইটাতে লগ ইনের ওটা ভুল হচ্ছে। টি ছোট হাতের দিয়ে দেখুন তো, উপরে এটা নাম। এটা হ্যাঁ সরি, এটা সরি, হ্যাঁ, ওই টিটা ছোট হাতের দিয়ে এবার পাসওয়ার্ড দিয়ে দেখুন তো। পাসওয়ার্ডটা একটু, ঠিক আছে তাহলে কি হলো? কয়েকটা লিখে এরপর এগুলো দেখাবো না। সুইফট আমরা দেখে ফেললাম কিন্তু পাসওয়ার্ড। পরে চেঞ্জ করে দিব। না মানে আমি সবগুলো লিখবো না এখানে। হ্যাঁ, মেসেঞ্জার ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে। স্টার্ট বার থেকে লোগোতে ক্লিক করে নেসাসের আসলে এই সমস্যা হয় না। না, ওনার হচ্ছে লগ ইন ভুল হচ্ছে। ভাই দেখেন ইনভ্যালিড ক্রেডেনশিয়াল আবার। এখন ভাই কি করতে পারি? এটা হচ্ছে, আমার ভাই নেসাসের ভিতরেও কিছু প্রবলেম আছে, এগুলাও বলবো, তবে আগে তো লগ ইন দিতে পারতেছি না। হ্যাঁ এটা হচ্ছে আপনি যেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা একটু মনে করার হুম, চেষ্টা করুন। ওটা তো আমরা জানি না, মানে ওই ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেটা ভুল হচ্ছে। হুম। অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিছি ওইটা কিন্তু আমি পরে চেঞ্জ করে দিছি। ওকে, মানে যেটা আগে দিয়েছিলেন বা পরে চেঞ্জ করেছেন, মানে ওই পাসওয়ার্ড গুলো ট্রাই করে দেখুন। অনেকভাবে করছি ভাই, আসলে ভাবে করে তাহলে এটা ফেলে দিয়ে আনইনস্টল করে নতুন করে আবার সেট আপ দেন, এবং নতুন সেট আপের সময় যা যা ইউজার নেম পাসওয়ার্ড দিবেন ওটা হুম, জমা মানে কোথাও লিখে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন। হুম, এই যে এখানে যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যখন সেভ দেই তখন এই মানে এই ইউজার পাসটা মানে গুগলে পাসওয়ার্ড ম্যানেজারে রাখা যায় না। এমনি ব্রাউজারেও সেভ হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আমার পাসওয়ার্ড মনে আছে, আমি খুবই ইজি পাসওয়ার্ড দিছি। হ্যাঁ ইউজার নেমটা ইমেইল হিসেবে রাখলে আর সমস্যা হয় না। না ভাই আমি এমন পাসওয়ার্ড দিই যেটা আমার সবসময় মনে থাকে, কিন্তু এটা কেন এরকম হচ্ছে বুঝলাম না। মানে আমি আমার লাইফের সাথে রিলেটেড এমন পাসওয়ার্ড রাখি, কঠিন তবে ভাই মনে থাকে। আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনার এখন ইউজার নেম পাসওয়ার্ড যেহেতু ভুল, নতুন করে আরেকবার সেট আপ দেন। ওকে।
আচ্ছা ভাই, মানে ঠিক এটা আছে। হচ্ছে এই সেম মিস্টেক হচ্ছে ইস্যুটা কিছু আমার একটা। এখন ভাই এটা ফরগেট দেওয়া যায় না কোনোভাবে? না, ফরগেটের অপশন নেই। আচ্ছা, 1 মিনিট, একটা ওদের কনফিগারেশন ফাইলে কি কিছু পাল্টানো যায় কিনা আমি একবার একটু গুগল সার্চ করে দেখি। ওকে। আচ্ছা ভাই। স্যার আমার অ্যাসাইনমেন্টটা গেছে, অ্যাসাইনমেন্ট গুলা মুবাশশির মিসবাহ। কাজী তৌসিফ ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? না আমি ভাই এত ফেমাস না, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বলতে লার্ন কি উইথ, যায় আসে, আমরা যাই সাবস্ক্রাইব করে দিব। হ্যাঁ, ভাই ভাই লার্ন আমরা উইথ ফেমাস তৌসিফ। বানিয়ে দিব। ভাই আমরা সবাই মিলে আপনাকে ফেমাস বানিয়ে দিব, বলে দেন। লার্ন হ্যাঁ, উইথ তাওসিফ। আমি মূলত ত্রিপলিতে পড়াশোনা করি, তো ত্রিপলি ওই সার্কিট রিলেটেড পড়াশোনাগুলো করি আর কি, এগুলো নিয়ে ভিডিও বানাই, ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও বানাই আর কি, এইটুকু। ও আচ্ছা। ওকে, এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নির্দেশনা বলছে, এটা অবশ্যই লিনাক্সের কমান্ড বলেছে, নেসা সিএলআই চেঞ্জ সিএইচ পাসওয়ার্ড, এই কমান্ড দিলে কাজ করার কথা বলছে। তো উইন্ডোজে তো এই কমান্ড কাজ করবে না, উইন্ডোজে নেসাস সিএলআইটা, নেসাস যেখানে সেট আপ দিয়েছেন, অর্থাৎ উইন্ডোজে প্রোগ্রাম ফাইলস ফোল্ডার যেটা, বুঝতে পারছেন কোনটা বলছি? সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ফাইলস মানে যেখানে নেসাসটা সেট আপ হয়েছে ওই ফোল্ডারে যাবেন, সেই ফোল্ডারের ভিতরে সিএমডিটা ওপেন করবেন, দেন সেখানে নেসাস সিএলআই এই সিএইচ পাসওয়ার্ড কমাটা দিয়ে দেখুন কাজ করে কিনা। ওকে, আমার উইন্ডোজে এখানে সেট আপ নেই, লিনাক্সে সেট আপ দেয়া। আচ্ছা ভাই, আমার তো র্যাম হচ্ছে 16, টোটাল র্যাম আর কি, আর লিনাক্সে দেওয়া আছে হচ্ছে 8। এখন কি আমার কি র্যাম বাড়ানো উচিত যদি আমি লিনাক্স ইউজ করতে চাই? না না, দরকার নেই আপাতত। ভাই ওই এন ম্যাপের রুম যেটা, ওই হ্যাঁ রুমটাতে আমি লাস্টের দিকে যে ধরেন ওই নাল ফিন এক্সম্যাশ এরকম কিছু টুল আছে না, নাল ফিন এক্সম্যাশ, এবং এরপরে আরেকটা দেখছিলাম কি একটা জানি ভুলে গেছি, এরকম একটা দুইটা লেসন আমি আসলে বুঝি নাই, বুঝছেন, বুঝি নাই মানে, কিন্তু ওই যে গুগল করে আনসার বের করে রুম শেষ করে ফেলছি, কিন্তু এইভাবে তার হবে না। এখন ওগুলো যেগুলো বুঝতেছি না একটা দুইটা, যেমন নাল ফিন এক্সম্যাশ, এগুলো কি আদৌ ইম্পর্টেন্ট নাকি এগুলো স্কিপ করা যাবে? যেমন আমরা তো জানি সবকিছু তার পড়তে হয় না, কিছু কিছু জিনিস লেস ইম্পর্টেন্ট থাকে যেগুলো স্কিপ করলেও করা যায়, যেমন এরকম আর কি। এখন কি করা যায় ভাই? আচ্ছা। তারপর ধরো ভাইয়া হ্যাঁ, স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্ট একটা টপিক আছে না, স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্ট টপিকটাও বুঝি নাই। তারপর নাল ফিন এক্সম্যাশ, এই এই টপিক গুলো বুঝি নাই। এখন এগুলাকে আদৌ পড়বো নাকি এগুলা স্কিপ করা যায়, যাবে? ওকে। হ্যাঁ, নাল ফিন এক্সপাস, যে স্ক্যান গুলো আছে এগুলো নিয়ে আপনাদের এন ম্যাপের যে ক্লাসটা হয়েছিল সেখানে একটু বলেছিলাম আমি, সহজ ভাষায় একবার বলি ওখানে কি ঘটে, আর এরপর আরেকবার ট্রাই হ্যাক মেনুটা পড়লে বা ওই রিলেটেড একটা যে কোনো ব্লগ পোস্ট করতে পারেন যে নেট ম্যাপে নাল স্ক্যানটা কিভাবে হয় বা ফিন মেকানিজমটা কি, মেকানিজমটাকে একবার বলি তাহলে ইম্পর্টেন্সটা আপনি বুঝে যাবেন যে আদৌ এটা জানার দরকার আছে কিনা। বিষয় যেটা হয়, সব অ্যাপ্লিকেশন সব সার্ভার একরকম
রিয়্যাক্ট করে না। আবার ফায়ারওয়াল বা ডিফেন্স সলিউশন থাকতে পারে, ওদেরকে বোকা বানানোর জন্য দেখা যাচ্ছে যে আমি কানেকশন না করেই সরাসরি ফিনিশ ফ্ল্যাগ পাঠিয়ে দিচ্ছি। সেই যে টিসিপি পড়েছিলাম আমরা নেটওয়ার্ক বেসিক ক্লাসে, টিসিপিতে কি হয় যে আমি 3 ওয়ে হ্যান্ডশেক করব, আবার কানেকশন যখন শেষ করব তখন আবার 3 ওয়ে হ্যান্ডশেক, দুই পক্ষের সম্মতিতে তারপরে আমরা কানেকশন টার্মিনেট করব। কানেকশন যখন টার্মিনেট করে দিচ্ছি তখন ফিনিশ ফ্ল্যাগ পাঠাই। ওই পাশে যে পোর্ট আছে, ভিকটিমের যে পোর্ট, সে একটা রেসপন্স দেয়, ওকে আমরা কানেকশন শেষ করতে পারি। এনমেপ দিয়ে সেম আমি ফ্ল্যাগ পাঠাবো, যদি ওই পাশে পোর্টটা অ্যাভেইলেবল থাকে সে একটা কিছু রেসপন্স করবে। যদি ভাই পোর্ট ওই রেসপন্সটাকেই তো মনে হয় অ্যাকনলেজমেন্ট বলে মেবি, না? না, যখন আর আহ, মানে আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ বুঝলাম যে ওই নেটওয়ার্কিং একটা রুম আছে, নেটওয়ার্ক ইন্ট্রোডাক্টরি অফ নেটওয়ার্কিং, ওটাতে যা দেখলাম যে পোর্ট যদি ওপেন থাকে তাহলে হচ্ছে থ্রি কি মানে থ্রি হ্যান্ডশেক, যেটা আর কি বলে আর কি, যে সিন অ্যাকনলেজমেন্ট এবং অ্যাকনলেজমেন্ট। আর যদি অফ থাকে তাহলে রিসেট আরএসটি কাজ করে মেবি, মানে মেবি ব্যাপারটা এমনই। হ্যাঁ হ্যাঁ, ওই যে সে একটা রেসপন্স করছে। নালের ক্ষেত্রে কি হয়, ফ্ল্যাগে কোনো মানে যে যে নেটওয়ার্ক প্যাকেট পাঠাচ্ছে সেখানে কোনো ভ্যালু থাকে না, ফাঁকা প্যাকেট পাঠাই। এক্স মাসে আমরা 3 ধরনের ফ্ল্যাগ এক জিগজ্যাগ একটা করে পাঠাই, আমার পুরোটা মনে পড়ছে না। আরেকটা আছে মূলত আর্জেন্ট ইউআরজি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, যেটা কি হয় আমাদের টিসিপির আর একটা, টোটাল 8টা ফ্ল্যাগ টিসিপি প্রোটোকলের। আগে 6টা ছিল, এখন 8টা করেছে। তো এক একটার এক এক অর্থ। যদি কোনো প্যাকেটকে প্রায়োরিটি আকারে সেন্ড করতে হয় তখন এমনিতেই আমরা যে ফ্ল্যাগ আছে সেটা সেট করে দিই, এটা আর্জেন্ট বোঝানোর জন্য। তো এনএমএফকে দিয়েও কি করতে পারি যে আমি এই ফ্ল্যাগ পাঠিয়ে যাচাই করতে পারি যে আচ্ছা টার্গেট পোর্ট ওপেন আছে কিনা। সবগুলোই হচ্ছে ওই পাশের সিস্টেমকে বা নেটওয়ার্কের যদি কোনো ডিফেন্স সলিউশন থাকে তাদের বোকা বানানোর চেষ্টা করা, ওকে, যেইটা কাজে লাগে বা যেইটা এফেক্টিভ হয়। ওকে, আমার ভাই নেসাসের ভিতরে অনেক প্রশ্ন ছিল, আমি এখন লগ ইন করতে পারতেছি না আজকে ওই। স্যার, আমার একটা ভার্বোসিটি নিয়ে কোয়েশ্চেন ছিল। বলুন। ভার্বোসিটি যখন লেভেল আপ করা হয়, হ্যাঁ, এটা কেন লেভেল আপ করা হয়, মানে এইটার ইম্পর্টেন্সটা কি, আর লেভেল আপ করলে আমাদের কি উপকার আমরা পাবো? এমনিতে আপনি এনম্যাপে যদি একটা স্ক্যান দেন, সাপোজ আমার টার্মিনালটা অন করে এই যে সেম স্ক্যান ভার্বোসিটি অফ করে যদি আমি স্ক্যানটা দেই, স্ক্যান কিন্তু হচ্ছে, কি কি পোর্ট পাচ্ছে কি পাচ্ছে না, হাইফেন পিং ব্লক দিচ্ছে, পিএন স্ক্যান হচ্ছে। ওই এক দুবারে স্ক্যান শেষ হলে শুধু ফাইনাল যে রিপোর্টটা, এই পোর্ট ওপেন, সার্ভিস ওপেন, শুধু অতটুকু দেখাবে। তো কত সময় লাগবে উই ডোন্ট নো। ভার্বোস দিয়ে দিলে যেটা সুবিধা, স্ক্যান এখন কোন স্টেপে আছে, এ পর্যন্ত কি কি তথ্য পেয়েছে, ফাইনাল আউটপুট এখনো হয়তো আসেনি, কিন্তু রিয়েল টাইমে ওর তথ্যগুলো দেখে আমি একটা স্টেপ নিতে পারি। আচ্ছা, আহ, এই 80 নাম্বার পোর্ট ওপেন পেয়েছে, আমি ম্যানুয়ালি 80 নাম্বার মানে কি, ওয়েবসাইট, আমি ওয়েব রিলেটেড আক্রমণ শুরু করি। এসএমবি পোর্ট ওপেন পেয়েছে, আচ্ছা আমি এসএমবি রিলেটেড আক্রমণ শুরু করি। এর পাশে স্ক্যান হতে থাকুক প্যারালালি,
আমি আরো করতে থাকি যে দেখি আর কিছু পাই কিনা। ভার্বোসিটি লেভেল আরো ইনক্রিজ করলে যেটা হয় যে সে আরো রিজন উল্লেখ করে করে বলবে যে একটা তো স্টেপ বাই স্টেপ ভার্বোসিটি লেভেল এর ম্যাপে মেবি 3টা লেভেল সাপোর্ট করে। হ্যাঁ, 3বার -v লিখলে ভি এটা দিলে কি হবে যে আরো বেশি আমাকে রিজন দেখাতে থাকবে যে কেন হয়েছে, কি ধরনের ফ্ল্যাগের আদান প্রদান হয়েছে, এগুলো সব সহ আউটপুটে দেখায়। ক্লিয়ার? যদিও এখানে পাবে না, আমি ট্রাই হ্যাকনিতে কানেক্টেড নেই। আচ্ছা, ওই টাস্কটাতে ওয়েবসাইটে পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে বলা। এখন ওয়েবে পাসওয়ার্ড অ্যাটাক হাইডা দিয়েও পারবেন এইচটিটিপি প্রোটোকলে, তবে কিছু হেডার ভ্যালু, এইচটিটিপি হেডার ভ্যালুর উল্লেখ করা দরকার পড়ে। তো ওই ওয়েব রিলেটেড আলোচনা আমি এখনো করিনি আপনাদের, কঠিন লাগবে এই বিবেচনায় এখনো আলোচনাটা করিনি। তো এই জন্য স্কিপ করতে বলছি যে আগে ওয়েবের আরো একটু আলোচনা, বার্ব সুইট টুলসটা নিয়ে একটু আলোচনা করি, একটা আইডিয়া হোক, দেন আপনি আইডিয়া দিয়ে অথবা বার্ব সুইট অথবা অন্য কোনো টুলস দিয়ে ওয়েবের লগ ইন ফর্মে আক্রমণ সহজেই বুঝে যাবে। ওকে, যারা অ্যাসাইনমেন্ট বাকিরা যারা করেছেন, কোনো কনসেপ্ট নিয়ে কনফিউশন বা প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। মেসেঞ্জারে কয়েকজন নক দিয়েছিলেন, আমার ঠিক খেয়াল নেই তাদের কি প্রবলেম। কয়েকজনকে বলেছিলাম যে ক্লাসের স্ক্রিন শেয়ার দিতে। স্যার হাইড্রার প্রবলেমটা একটু বেশি হচ্ছিল আর কি, ব্রুট ফোর্সের ওইটা নিয়ে একটু টেস্ট করছিলাম, তবে মানে অ্যাসাইনমেন্টের জন্য কিছু ভিডিও দেখার পরে সমাধান করেছি। তারপরও কিছু সন্দেহ থেকে যায় আর কি, এভাবে করলে হবে কিনা। ভাইয়া আমার মনে হয় কি যে হাইড্রার ব্যাপারটা এটা অনেকেরই প্রবলেম দেখা দিচ্ছে, ইভেন আমারও দেখা দিচ্ছে। আমার মনে হয় কি ওই ট্রাই হ্যাকমেতে গিয়ে মানে আপনি আপনি নিজেই হাইড্রার ওই রুমটাতে জাস্ট 2টা লেসন ওইটা আপনি যদি সমাধান করে মানে যে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দিতে পারতেন, ওইটা মনে হয় বেশি ভালো হতো সবার জন্য। হাইড্রাতে কি বুঝতে প্রবলেম হচ্ছে? মানে ভাই সবকিছু হিজি বিজি লাগতেছে সিরিয়াসলি। স্যার হিজিবিজি যেমন কেন? ওয়ার্ড লিস্টে যে ইয়েটা ছিল, ওটা আমার সাথে মানে আমার পাসওয়ার্ডটা আমি পাইনি। তারপরে আমি ফক্সি ফক্সি যেটা আছে ওটার মাধ্যমে করেছি, আরো অন্য অন্য ভাবে করার পর দেন গিয়ে পাসওয়ার্ডটা পেয়েছিলাম আর কি। তো অনেক সময় তো এই যে ওয়ার্ড লিস্টটা থাকে ডিফল্ট ভাবে, ওটা হয়তো নাও থাকতে পারে। তো ওয়ার্ড আমরা নিজে লিস্টটা থেকে কিভাবে থাকে ওয়ার্ড ভাইয়া, লিস্ট আপনি করতে পারি? পান নাই কেন? আমিও পাই নাই ওয়ার্ড লিস্টটা, জিপ হুম। ফর্মে ছিল। তো জিপ ফর্মে থাকার কারণে না ওয়ার্ড না, লিস্টটা আমি ওয়ার্ড এক্সট্রাক্ট লিস্টটা করা ছিল না। পেয়েছিলাম, ওটা কি ওয়ার্ড এক্সট্রাক্ট করার লিস্টটা পরে পাওয়া পেয়েছিলাম, যায়? বাট ওয়ার্ড লিস্ট থেকে যে পাসওয়ার্ডটা, জি জি, আমি মানে ইয়ে করেছিলাম আনজিপ করার পরে, ওয়ার্ড লিস্টটা অ্যাপ্লাই করার পরে দেন আমাকে যে পাসওয়ার্ডটা আসার কথা ওটা আসেনি আর কি। তো অন্যভাবে আমি ট্রাই করার পরে তারপরে যে পেরেছিলাম আর কি। তো ওটা যদি আর একটু বিস্তারিত স্যার একটু যদি বলা যেত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আর কি, স্যার। স্যার আচ্ছা, হাইড্রার কি কোনো ব্যাকলগ আছে? আমিও হাইড্রাতে একটা প্রবলেম পাইছি। ওরা ওখানে বলে দিছে যে র কিউ থেকে যদি 30টার বেশি স্ক্যান হয় তাহলে বুঝবেন আপনার কমান্ডে কোনো প্রবলেম আছে।
তো ফার্স্টে আমার 1-150 স্ক্যান হয়ে গেছে, পাসওয়ার্ড বের হয় না। পরে 2-3 বার হ্যাঁ কমান্ড দিলাম, কমান্ডই নেয় না। পরে হচ্ছে সেম আবার সেম সেম কমান্ড দিছি, তারপরে হচ্ছে গিয়ে 2 সেকেন্ডে বের হয়ে গেছে। মানে এটার কি কোনো আমার একটু প্রবলেম সময় আছে? লাগছিল হ্যাঁ পরে, এটার কথাই তারপরে বলছিলাম, 10 সেকেন্ডের মধ্যে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এটার কথাই বলছিলাম আমি। আচ্ছা, এটা রকিউ দেওয়ার পরও রকির এই problem টা কোথায় হচ্ছে। লেখা যে 30টার বেশি? মানে স্যার ওখানে অ্যাসাইনমেন্ট হিন্টের যেটা একটা দিয়েছিল অপশন ওটার ছিল, মধ্যে লেখা ট্রাই ছিল। হ্যাক হ্যাঁ, বলে, ওখানে হিন্টে হিন্টের অপশনে হিন্টের ক্লিক অপশন। করলে সাইড বারে ওরা দেখাইতো, যদি পাসওয়ার্ড 30-এর বেশি ইয়া হয় তাহলে ওটা আপনার রং পাসওয়ার্ড। রং পাসওয়ার্ড না, মানে আপনার প্রসেসে কোনো ভুল আছে, যে 30টার বেশি যদি আপনার স্টেপ যায় আর কি রকিউ থেকে। হ্যাঁ, আমি হচ্ছে স্যার, আপনি যে ফাইলটা দেখাইছিলেন না ফাস্ট ট্র্যাক, হ্যাঁ, হ্যাঁ। ফাস্ট ট্র্যাক দিয়ে ট্রাই করছিলাম, ফাস্ট ট্র্যাক দিয়ে হয় না, মানে ফাস্ট ট্র্যাক দিয়ে ওই কমান্ডই নেয় না। পরে হচ্ছে রকিউ আনজিপ করলাম, দেখি ওয়ার্ড লিস্টে ঢুকে দেখি tar.gz হয়ে আছে, মানে খুঁজে পাচ্ছে না, রকিউ নামে কোনো টেক্সট ফাইল নাই। পরে ওটাকে এক্সট্রাক্ট করলাম, করার পরে হচ্ছে ওইটা আসছে, দেন হচ্ছে রকিউ দিয়ে ট্রাই করছি। তাও রকিউ দিয়ে 2-3 বার অনেকক্ষণ, মানে আমার সব অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমি হাইড্রা করছি। আমি ওই রকিউ এর ওই কমান্ড নিয়ে বসেছিলাম 1.5 ঘন্টা, কাজ করতেছিল না কমান্ড। পরে দেখলাম আমার হচ্ছে ইয়াতে কি বলে, রকিউ এর ডাইরেক্টরি প্রবলেম ছিল, ডাইরেক্টরি ঠিক মতো দিছি। পরে হচ্ছে হাইড্রা রান করতে টাইম নিল 10 মিনিট ধরে, হাইড্রা খালি রানই হচ্ছে। পরে হাইড্রা স্টপ করে দিলাম। আমি হিন্টে চাপ দিয়ে দেখি যে আপনার যদি 30টা স্টেপের বেশি পাসওয়ার্ডে যায়, তার মানে বুঝবেন আপনার হচ্ছে কমান্ড দিতে ভুল হয়েছে বা অন্য কোনো জায়গায় ভুল হয়েছে। পরে আমি বলি এটা তাহলে কেমনে হয়? পরে হচ্ছে আপনি বলছিলেন না যে গুগলে সার্চ করলে হচ্ছে ইয়া পাওয়া যায়, কি বলে, সলিউশন পাওয়া যায়। সলিউশন বলে, হ্যাঁ হ্যাঁ, পরে সলিউশন বলে। ট্রাই হ্যাকমেটস ওই রুমের সলিউশন বের করলাম। পরে দেখি আমি যে কমান্ড দিছি হুবহু সেম কমান্ডই দেয়া। তো পরে হচ্ছে আবার 2-3 বার ট্রাই করার পরে পরে গিয়ে হাইড্রা কি হলো, বললো যে প্রিভিয়াস সেশন ইনিশিয়েশন হচ্ছে, আপনি যদি ইনস্ট্যান্ট ওইটা ফরফিট করতে চান একটা কমান্ড দিয়ে ফরফিট করেন, নাইলে ওইটাই রেজিউম হবে। এরকম রেজিউম হইলো, রেজিউম হওয়ার পরে 5 সেকেন্ডে আর কি হাইড্রার ইয়া বের হয়ে গেল, পাসওয়ার্ড বের হয়ে গেল। মানে এরকম প্রবলেম করতেছিল হাইড্রা। এটা কি হাইড্রা আপগ্রেড হয় না এটার জন্য, নাকি হাইড্রাতে কোনো ইস্যু দিচ্ছে এটার জন্য, বুঝতেছি না স্যার আর কি। কারণ ফার্স্টে অলমোস্ট 10 মিনিটের মতো স্ক্যান হয়েছে। 15 মিনিট। ওকে, একই প্রবলেম আমিও ফেস করেছিলাম। আচ্ছা, এবার আমি একটু বলি। বিষয় যেটা হয়, প্রথম যেটা অ্যাকচুয়ালি কনফিউশন, যে ওয়ার্ড লিস্টটা নিয়ে ট্রাই হ্যাকমের ওখানে হিন্টসে 30-র কথা যে বলেছে, অ্যাকচুয়ালি এটা তো গেমস আকারে সাজানো। তো তারা কি করেছে, তো ওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি হাইড্রাটা প্র্যাকটিস করবেন। ওকে, তো এজন্য তারা rocku.txt যে ফাইলটা আছে, ওই ফাইলের মানে শুরুর দিক থেকে, মানে 30টার পরে হয়তো 35 বা 40 নাম্বার লাইনে যে পাসওয়ার্ডটা লেখা, সেইটা হচ্ছে তাদের মেশিনে দিয়ে রেখেছে, যাতে করে আপনি rocku.txt রান করলে, এবং সেখানে তো প্রায় 15 মিলিয়ন না কত জানি এরকম পাসওয়ার্ড। একটা রুম সলভের জন্য আপনি 3-4 দিন বসে থাকবেন, সেটাও তারা এক্সপেক্ট করে না। যেন আপনি কমান্ডটাও বোঝা হয় এবং পাসওয়ার্ডটাও দ্রুত খুঁজে বের করতে পারেন, এজন্যই ওখানে 30-র কথা লেখা। ওকে, কমান্ডে প্রথমবার যখন রান বলছেন যে আসেনি, নর্মালি ক্র্যাকিং টুলস গুলো যে কাজ করে, ওরা লোকালি একটা মেমোরিতে, মানে কোন প্রিভিয়াস একটা ব্রুট ফোর্স বা ক্র্যাকিং এর অ্যাটাক দিয়েছেন, জন দ্য রিপার, হ্যাশক্যাট, সবারই সেম প্রসিডিওর। ও তার মেমোরিতে ধরে রাখবে যে প্রিভিয়াসলি এই টার্গেটে আমি এরকম একটা ট্র্যাকিং এর কাজ করছিলাম। ফর এক্সাম্পল, সেখানে 25টা পাসওয়ার্ড সে ট্রাই করেছে, ওটা তার মেমোরিতে ধরা। সেকেন্ড টাইম যখন রান দিচ্ছেন, তখন আবার 1 নম্বর পাসওয়ার্ড থেকে অ্যাটাক কিন্তু করছে না, ওই 25 নম্বর লাইন থেকে আক্রমণ সে আবার শুরু করছে। এজন্যই সে অপশনে বলছিল যে আপনি যদি চান আবার
একদম জিরো থেকে শুরু করতে, সে অপশনটা বলতে পারেন। ওকে, তো ট্রাই হ্যাকমিতে যে সিটিএফ গুলো, এখানে হাইড্রার কনফিউশনের কোনো অবকাশই নেই। কেন? কারণ হাইড্রার কমান্ড কতদিন যতটুকু বললাম, যে জাস্ট -L দিয়ে নামটা বলবো, -P দিয়ে পাসওয়ার্ড লিস্টটা বলবো, আর প্রোটোকল, এতটুক দিলেই হাইড্রার কাজ শেষ। কিন্তু আপনাদের মেবি কয়েকজনের কনফিউশন তৈরি হচ্ছে rockio.txt ফাইলটা নিয়ে, তাই তো? তো ওটা আনজিপ করলে চলে আসছে, কিন্তু রিয়েল লাইফে সবসময় rockio.txt-টা আমাদের জন্য ফিজিবল হয় না। হ্যাঁ, এটা যখন সিটিএফ গুলো খেলবেন, বা এই যে ট্রাই হ্যাকমির মতো হ্যাকিং এর যে সকল প্ল্যাটফর্ম আছে, ওদের সবার কমন প্যাটার্ন হচ্ছে ওরা মানে র্যান্ডম পাসওয়ার্ড দেয় না। মনে করুন যেখানে পাসওয়ার্ড অ্যাটাকের চ্যালেঞ্জ থাকবে, ওরা সবাই rockio.txt ফাইল থেকে কোনো না কোনো পাসওয়ার্ড দিয়ে রাখে। মানে গেমসটা তৈরি করা এভাবে, হ্যাঁ, গেমসটা সাজানোই এইভাবে যে ওই rockio.txt ফাইল রান করলে আপনার ভ্যালিড পাসওয়ার্ডটা খুঁজে পাবেন, আদার্স লিস্ট ধরে ধরে ট্রাই করার দরকার নেই। কিন্তু ক্লাসে যখন আমি ব্যাখ্যা করেছি, তখন শুধু এই মানে হ্যাকিং এর চ্যালেঞ্জ সলভটাকে মাথায় রেখে আলোচনা করিনি। ওখানে বুঝিয়েছি যে কমান্ড এতটুকুই, আমি ইউজার নেম বলবো, পাসওয়ার্ডের লিস্ট দেব। পাসওয়ার্ডের লিস্ট রিয়েল লাইফে অ্যাটাক করতে গেলে বিভিন্ন পাসওয়ার্ড লিস্ট আমাদের ট্রাই করতে হয়। ওই পাসওয়ার্ড লিস্টগুলো আমরা খুঁজে পাবো সেক লিস্ট থেকে। সেক লিস্টে যাব, কমন ক্রেডেনশিয়াল বা লিকড ডাটাবেস, এরকম একাধিক পাসওয়ার্ড লিস্ট আমাদের একটা একটা করে ট্রাই করতে হবে। কারণ আমরা শুরুতে বা আগে ভাগে কেউই জানি না যে আমাদের টার্গেটে কি পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে। ওকে, হাইড্রার কমান্ড অতটুকুই, হাইড্রা স্পেস -L দিয়ে ইউজার নেম, -P দিয়ে পাসওয়ার্ড, এরপরে প্রোটোকল আর আইপি অ্যাড্রেস, সিম্পল। এখানে কনফিউজ কনফিউজড হওয়ার আর কোনো মানে জায়গায় নেই। বিষয়টা এমন যে একদম বাংলা ভাষায় আপনাকে কেউ একটা কবিতা বলছে, আপনি শুধু শুনলেন, তারপরে যদি বলেন যে না আমি বাংলা ভাষা বুঝি না, আমি বাংলা জানি না, সেরকম একটা ঘটনা হবে। ওকে, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ বল। চেক লিস্ট থেকে যে আমরা পাসওয়ার্ড গুলা চেক করব, হ্যাঁ, এটা কি আমরা ডিরেক্ট ওই গিটহাবের লিংকটা ওখানে এমড করে তারপরে কমান্ড দিব, নাকি সবগুলা ফাইল ওখান থেকে যেটা যেটা লাগবে করে করে ট্রাই করব? আচ্ছা, এটা নিয়েও গতদিন ক্লাসে দুটো অপশন বলেছিলাম। একটা হচ্ছে আমরা যদি চেক লিস্টে যাই, ও ডাউনলোডের একটা অপশন, গিট ক্লোনের কথা, গিট ক্লোনের একটা কমান্ড দেয়া আছে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি পুরো চেক লিস্টের এই গিটহাবে যত যত আছে, শুধু ইউজার নেম পাসওয়ার্ডই তো না, আরো বিভিন্ন অ্যাটাক, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকের আরো বেশ কিছু মানে লিস্ট এখানে রয়েছে। আর যদি মনে হয় যে আমি সবগুলো নিয়ে চলে আসতে চাই, সেটাও পারেন। কিন্তু আমি সাথে এটাও মেনশন করছি যে এগুলো বড় হয়, মিনিমাম বা স্মল সাইজটাও 400-500 মেগাবাইট, পুরোটা ডাউনলোড হলো 1 জিবির উপরে হয়। যদি মনে চায় আপনি 1 জিবি মানে পুরোটা ডাউনলোড করতে পারেন, আপনার কম্পিউটার একটা সেট লিস্ট নামের ফোল্ডার আকারে হয়ে যাবে। অথবা মনে করুন আপনার মনে হয়েছে আপনি আক্রমণ করবেন শুধু এই যে টপ ইউজার নেমের যে টেক্সট ফাইলটা, এইটাকে নিতে চাচ্ছেন, এইটা নেয়ারও দুইটা অপশন আছে। আপনি যদি তে ক্লিক করেন, এটাও দেখিয়েছিলাম, আবারও দেখাই, আপনি চাইলে জাস্ট কন্ট্রোল চাপলে এই লিস্টে যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো আপনি কপি করে আপনার লিনাক্সে, মনে করুন আমি ডাউনলোডসে একটা
ক্রিয়েট ডকুমেন্ট এমটি ফাইলে একটা নাম দিলাম, সাপোজ ইউজার নেম। মানে আমি 3-4টা ফাইল মিলে কাস্টম একটা ফাইল বানাই লিনাক্সে, ওইটাও রান করতে পারি, তাই তো? মানে জিনিসটা এরকম। হ্যাঁ, কপি করে এনেও পেস্ট করতে পারেন, অথবা আপনার সিঙ্গেল ফাইলও ডাউনলোড করতে পারেন। ওকে, এই যে হয়ে গেল আমার ইউজার নেম ডট টিএক্সটি ফাইল। এরপর টার্মিনালে গিয়ে সিম্পলি হাইড্রা স্পেস হাইফেন এল, মনে করুন ইউজার নেম হচ্ছে মলি, পাসওয়ার্ড জানি না, হাইফেন পি। আচ্ছা, যদিও ইউজার নেম এনেছি বোঝার যাই হোক, মনে করি এটাই আমাদের পাসওয়ার্ডের ফাইল। ওকে, জাস্ট গিটহাব থেকে কপি করে এনে একটা টেক্সট ফাইল আকারেও সেভ রাখতে পারেন। দিলাম এরপরে যেই প্রোটোকল আমি অ্যাটাক করতে চাচ্ছি, আর যেটা আমার টার্গেট আইপি অ্যাড্রেস 2.10 ফর এক্সাম্পল। সিম্পল, হাইড্রার কমান্ড এতটুকুই। এর আচ্ছা পরও কনফিউশন? আপনি এসএসএইচ এইচ যে ইয়াটা আছে মানে পোর্টটা, এটা যে আপনি সামনে লিখলেন না, এটা আমি হচ্ছে পিছনে মানে পরে লিখছিলাম, তাও কাজ করছে। তা এটা কি কোনো ইস্যু হবে অন্য কোনো কমান্ডে দিতে গিয়ে, নাকি এটা খালি ইয়ার জন্য কাজ করছে, ট্রাই হ্যাকমির জন্য? আচ্ছা, যতদূর মনে পড়ে গতদিনও বলেছিলাম যে আমরা এসএসএইচ বা যেই প্রোটোকলে আক্রমণ করব, আগেও লেখা যেতে পারে, আবার স্পেস দিয়ে মনে করুন এসএমবি তে আক্রমণ করতে চাচ্ছি, এভাবেও মেনশন করতে পারি। ঠিক আছে, স্যার, এভাবে দিলেও কাজ করবে। আপনি একটু জোরে বলতে পারবেন? একটু জোরে। হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু আসলে গলায় শক্তি পাচ্ছি না। দেখা যাক যতখানি জোরে বলা যায়। ওকে, কাজী তৌসিফ, আর কোনো কনফিউশন? ভাই আমি এখনো ডাউনলোড করতে পারতেছি না। না না, হাইড্রা নিয়ে কনফিউশন? না ভাই আমি আমার হাইড্রা নিয়ে আরেকটা কনফিউশন হচ্ছে, আমরা যে আজকে এইচটিটিপিএস ফর্মের ভিতরে অ্যাটাক করলাম না, এই অ্যাটাক গুলা তো আমার যদি এইচটিটিপিএস না হয়, এই যে যেমন এসএসএইচ ছিল, এটা যদি এসএসএইচ বাদে অন্য কোনো পোর্টে হয়, ওপেন পোর্টে এফটিপি তে হয়, বা অন্য কোনো এরকম ফর্মের ভিতরে হয় অন্য কোনো প্রোটোকলের, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে স্যার এই সবগুলা কমান্ড আর কি মানে ইউজ করব? এক একটার কমান্ড তো এক এক রকম, যেমন এইচটিটিপিএস ফরম্যাটটায় আগে এইচটিটিপিএস ফর্ম মেনশন করে তারপরে হচ্ছে অ্যাটাক করতে হচ্ছে। আচ্ছা, মানে এই মানে এটা কি সব সময় তো ধরেন স্যার আমরা সবকিছু দেখে দেখে করতে পারবো না, কিছু কিছু জিনিস প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আনতে হবে। তো এইটার কমান্ড গুলা অন্য অন্য গুলা যেমন একটু মিউচুয়াল আছে, তো এইটা কি মনে রাখার কোনো টেকনিক বা কোনো সিস্টেম আছে? ওকে, এইচটিটিপির এই ইস্যুটা নিয়ে ক্লাসের শুরুতেই বলছিলাম যে আমরা যেহেতু এখনো ওয়েব হ্যাকিং আলোচনায় যাইনি, বার্ব সুইট, এইচটিটিপি প্রোটোকল এগুলো আরেকটু আমাদের দেখা বাকি আছে। এজন্য গ্রুপেও আমি আপনাদের মেসেজ দিয়ে মেনশন করেছিলাম যে ওটা আপাতত স্কিপ করলেও চলবে। ওকে, অধিকাংশ প্রোটোকলেরই হচ্ছে আমাদের টার্মিনাল বেসড এসএমবি বলুন, হ্যাঁ, কেরবেরাস অথেন্টিকেশন, বিভিন্ন জায়গাতেই টার্মিনাল বেসড কমিউনিকেশন হয়, এবং এই জন্য আমরা জাস্ট হাইড্রাতে ওই প্রোটোকল নামটা মেনশন করলেই আমাদের কাজ করে। তবে এইচটিটিপির ক্ষেত্রে যেহেতু সেটা ভিজুয়ালি এবং গ্রাফিক্যালি আমাদের কয়েকটা ভ্যালু সেখানে পাস হয় ব্যাকগ্রাউন্ডে, এগুলো ব্রাউজার থেকে
বা এইচটিটিপি কমিউনিকেশন দেখে সেই ভ্যালুটা এনে আমাদের ব্যবহার করতে হয়। ওকে, ওটা যেহেতু আমরা এখনো দেখিনি, এজন্য কনফিউজড লেগেছে। আমরা ওয়েব হ্যাকিং এর আলোচনায় আর একটু কয়েকটা এক্সাম্পল দেখার পরে আপনি হাইড্রাতে ব্যবহারটা বুঝে যাবেন যে আসলে কোন ভ্যালুগুলো কিভাবে নিয়ে আসছি। অন্যথায় অন্যান্য যে সকল প্রোটোকল সে সাপোর্ট করে প্রায় জায়গাতেই শুধু প্রোটোকল মেনশন করলেই হবে। ওকে, ওকে স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, আর কারো কোনো কনফিউশন? হাইড্রা বা নেসাস নিয়ে? ভাই আমি এসএস নিয়ে কাজ করার সময় ওই আইপি অ্যাড্রেস বসাইছি না, এটা কি বলে ওই, ভুলে গেছি আমি। প্রথমে যেটা কাজ ছিল আর কি ওই এসএস এর, তো ওইখানে আইপি অ্যাড্রেস, ওইখানে বলছে ভালনারেবিলিটি কোনটা ধরা পড়ছে এটা চেক করার জন্য ভালনারেবিলিটি অপশনে ক্লিক করতে। তো ওইখানে আমি ইউটিউবে ভিডিও যেটা দেখছিলাম, ওখানে ওনার এস কি সিন কি আমার নামগুলো এক্স্যাক্টলি মনে পড়তেছে না, ওই প্রবলেমটা ওর ধরা পড়ছে, কিন্তু আমার এটা কোনো ধরা পড়ে নাই। আমার সময় আমি কোনো ধরা পড়তে দেখি নাই। এই প্রবলেমটা কেন হয় ভাই? কয়েকটা রিজনে হতে পারে। প্রথমত, আচ্ছা তার আগে কানেকশন, আমি তো বলেছিলাম উইন্ডোজে নেসাস সেট আপ করতে। উইন্ডোজ থেকে ট্রাই হ্যাকমির ওই যে মেশিনটা, ওখানে ওপেন ভিপিএন যে কানেকশন সেটা কিভাবে করেছিলেন? আচ্ছা, আমি আমি কিন্তু ট্রাই হ্যাক মিটা উইন্ডোজে চালাইছিলাম, লিনাক্সে না। না না, ওখানে মেশিন গুলো কিন্তু ওদের ওই ভিপিএন ছাড়া হুম। অ্যাক্সেস করা যাবে না। উইন্ডোজে লগ ইন হ্যাঁ, করেন আর যেখানেই করেন। হ্যাঁ, ওপেন ভিপিএন নামে একটা অ্যাপ আছে, ওটা ডাউনলোড করে ওদের ওখান থেকে যে ভিপিএন এর ফাইলটা ডাউনলোড হয় ওটা ওখানে কানেক্ট করলে তাহলে কম্পিউটারে ভিপিএন কানেক্ট হয়ে যায়, তখন ওইটা দিয়ে তখন চলে। এটা দিয়ে এরকম করে করছি আমি নেসাসটা। উনি কি বলেছে বুঝেছেন? না ভাই, কিছুই বুঝি নাই। আচ্ছা আমি বলি, আমরা এমনিতে লিনাক্সে যখন কমান্ড দিই এইভাবে দিতাম না, ওপেন ভিপিএন। জি ভাই। এটা তো মনে আছে নাকি? জি ভাই, মনে আছে মনে হ্যাঁ আছে। হ্যাঁ সুডো ওপেন হ্যাঁ ভিপিএন, হ্যাঁ। এরপর এই ভিপিএন এর নামটা। এই যে ওপেন ভিপিএন সে নিজে কিন্তু একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন। লিনাক্সে আমরা টার্মিনাল দিয়ে তাকে রান করতে পারি। আবার এর একটা উইন্ডোজ এডিশন আছে। ওকে, উইন্ডোজ এডিশনটা আমি দেখাই। ওপেন ভিপিএন, এই যে ওপেন ওপেন ভিপিএন। ভিপিএন ক্লায়েন্ট। হ্যাঁ, ওপেন ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যার যেটা, এটা এখানে কমান্ড দেওয়ার দরকার পড়ে না ভিজুয়ালি। হ্যাঁ, আপনি জাস্ট ওপেন করবেন যে এরকম শো করবে। এই যে ওভিপিএন ফাইলটা না ট্রাই হ্যাকমের, এটা কিন্তু উইন্ডোজ থেকে করছি, লিনাক্স থেকে না। হ্যাঁ হ্যাঁ। উইন্ডোজে আগে হচ্ছে ওরে ডাউনলোড করবেন, যে গেট স্টার্টেড ডাউনলোড ওপেন ভিপিএন কানেক্ট। ও আচ্ছা, এই জন্যই আমারটা হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ বাকিটা আমি লিনাক্স এর মতোই, ওখানে হচ্ছে ফাইলটাকে ড্রপ করবেন, সেম ভাবে ইনস্টল হয়ে যাবে, ওই হ্যাঁ একই রকম। হ্যাঁ হ্যাঁ। স্যার নেসাস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। ধরেন এখন তো আমরা ভিপিএন ইউজ করতেছি বা হচ্ছে লোকাল সার, মানে আমরা একটা ক্যাপচার দ্য ফ্ল্যাগ এর কোনো একটা কোয়েস্ট করতেছি দেখে আমাদেরকে একটা আইপি দিয়ে দেওয়া হচ্ছে, প্লাস ভিপিএন ও দিয়ে দেওয়া হচ্ছে। এইটা যদি আমার রিমোট কোনো সার্ভার বা দেশের বাইরে হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে কানেক্ট করব কিভাবে, আর অ্যাটাকটা চালাবো মানে স্ক্যানটা করব কিভাবে? আচ্ছা, এটা নিয়েও আমার যতদূর মনে পড়ে
হ্যাঁ ট্রাই একদিন হ্যাক বলছিলেন, বাট মানে শুধু ধারণা দিছিলেন, মানে একটু যদি স্যার ফিজিক্যালি কোনোভাবে কি দেখানো পসিবল, মানে পিসির আচ্ছা, ভিতরে কোনো। হ্যাঁ বলি, যারা রিমোট ক্লায়েন্ট হয় তারা সেম এই যে ট্রাই হ্যাক মি তো ওভিপিএন ফাইল দেয় না, একদম হুবহু এই ওভিপিএন ফাইলই আপনাকে দিবে। মানে প্রায় জায়গাতে আমি দেখেছি একদম এই ওপেন ভিপিএন এর এই কনফিগারেশন ফাইল এবং ট্রাই হ্যাকমেতে যে কমান্ড দিলাম সুডো ওপেন ভিপিএন স্পেস ভিপিএন ফাইলটার নাম, এই কমান্ডে জাস্ট এটা দিবেন। দিলে আপনাকে মানে এখন আমরা কানেক্ট হচ্ছি ট্রাই হ্যাকমি নেটওয়ার্কে, আর তখন সেম কমান্ড কিন্তু কানেক্ট হব ওই ক্লায়েন্ট বা ওই প্রতিষ্ঠানের যে ভিপিএন আছে সেখানে। আর কিছু ক্লায়েন্ট আছে তারা আপনাকে ভিপিএন দিবে না, সরাসরি তাদের পাবলিক আইপি অ্যাড্রেস যেগুলো আছে, মনে করুন আমরা তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের ক্যাটাগরিগুলো জানি, এর বাইরে যেগুলো অ্যাড্রেস সবই কি পাবলিক আইপি অ্যাড্রেস। তো এই পাবলিক আইপি অ্যাড্রেস যখন দিবে আপনি এনম্যাপে বলুন, হাইড্রাতে বলুন, নেক্সাসে বলুন, যেখানেই আমরা আইপি অ্যাড্রেস মেনশন করেছি এ পর্যন্ত ক্লাসে, সবখানে পাবলিক আইপি অ্যাড্রেসটা দিবেন। এবং পাবলিক আইপি অ্যাড্রেসে কমিউনিকেশনের জন্য আমাদের অ্যাডিশনাল কোনো সফটওয়্যার বা কিছুরই কিন্তু দরকার পড়ে না, ওর নামেই পাবলিক, সব জায়গা থেকেই সে অ্যাক্সেসিবল। আহ আমাদেরকে যদি আর কি ভিপিএনটা না দেয়, তাহলে আমরা ডিরেক্ট আইপিটাতে কানেক্ট হব কিভাবে আর কি, এরকম মানে ভিপিএন ক্লায়েন্টের মতো কানেক্ট হব কিভাবে? না, আবার ভিপিএন ক্লায়েন্টের প্রশ্ন কেন আসছে? ক্লায়েন্ট, মনে করুন আমার ক্লায়েন্ট ইশিখন.com, সে নিজেই আমাকে বলে দিয়েছে যে দেখো আমার ওয়েবসাইট ইশিখন.com এবং আমার সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে মনে করুন 110 সামথিং এরকম কিছু একটা। বলে দিয়েছে যে আমার সার্ভার আইপি অ্যাড্রেস 110.0.1.1.2, সাপোজ এটা বলে দিয়েছে, এটা তো পাবলিক আইপি অ্যাড্রেস। তো এখানে আমার রিকোয়েস্ট পাঠাতে অ্যাডিশনাল কোনো ভিপিএন বা কিছু দরকার পড়বে না, সে নিজেই বলে দিবে। ওকে, আর যদি আরো আরেক কাঠি সরেস ক্লায়েন্ট হয়, তা সে নিজে থেকে কোনো পাবলিক আইপি অ্যাড্রেস দেয়নি, সাপোজ শুধু ডোমেইন নেমটা বলে দিয়েছে যে আমার ডোমেইন হচ্ছে ইশিখন.com, এর যেই সার্ভার আছে তুমি সেখানে গিয়ে টেস্টিং এর কাজ করো। তো আমরা এই জায়গাতে সিম্পলি যদি পিং রিকোয়েস্ট দেই, পিং রিকোয়েস্ট দিলেই তার পাবলিক আইপি অ্যাড্রেস যেটা সার্ভারের সেটা আমরা দেখতে পাবো। ওকে, তবে ও এখানে মানে আমরা পাবলিক আইপি কে তো আমরা ডিরেক্ট কানেক্ট করতে পারি, মানে ডিরেক্ট পিং দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর স্যার আরেকটা জিনিস, কেউ কি কোনোদিনও এমন হয় যে IPv6 অ্যাড্রেস দেয়? এখনো সেভাবে আমি দেখিনি। তাদের ইন্টারনাল মানে প্রতিষ্ঠানের ইন্টারনালি IPv6 অ্যাড্রেসের কিছু ইমপ্লিমেন্টেশন হতে দেখেছি, কিন্তু মানে এখনো অধিকাংশ সিস্টেম IPv4 এর তো IPv6 তেমন ইমপ্লিমেন্টেশন এখনো নেই। যার কারণে IPv6 অ্যাড্রেস দিয়ে টেস্টিং এর দিতে দেখিনি, অন্তত আমার অভিজ্ঞতায় দেখিনি। স্যার ভালনারেবিলিটি রিপোর্ট গুলা তো আলাদা আলাদা হয়ে আসে, সবগুলাকে ওই যে এক্সপোর্ট অল দিয়ে, হ্যাঁ আমরা যদি কোনো মানে ক্লায়েন্টকে দিতে চাই, কোন ফরম্যাটটাতে, মানে উনারা কি ফরম্যাট মেনশন করে দেয় নাকি ফরম্যাট আমাদের মতো করেই দিতে হয়? এটা কি মানে কোন ফরম্যাটে দিতে হয় বেসিক্যালি, XML না HTML, কিসে দিতে হয় জেনারেলি আর কি, কিভাবে দেয় এটাকে, রিপোর্টটাকে সাবমিট আচ্ছা করে? আচ্ছা, যখন অফিসিয়াল এনভায়রনমেন্টে মানে ফর্মাল ডকুমেন্ট দিচ্ছি, ওখানে মোস্ট অফ দ্য টাইম পিডিএফ আকারে দেয়া হয়ে থাকে। ঠিক আছে, একদম অফিসের লোগো টোগো সাইন সিম্বল সহ হচ্ছে পিডিএফ ফাইল। আর ফরম্যাটটা যে মানে কিভাবে লিখবো, এমনিতে টুলস যে রিপোর্টটা জেনারেট করে ও কিন্তু জাস্ট উইকনেসের ইনফরমেশন বা এইগুলো বলে। আরো কিছু এন্টারপ্রাইজ সফটওয়্যার আছে, ওরা আরেকটু
গুছিয়ে রিপোর্ট লিখতে পারে, কিন্তু সবচেয়ে বেটার হয় আমরা হিউম্যান জেনারেটেড রিপোর্ট, যেটা অর্থাৎ মনে করুন নেসাসে মানে বলছে আমরা ওই অমুক জিনিসটাকে অ্যানালাইজ করে আমরা আমাদের মতো করে আর কি বুঝিয়ে লিখবো, এইটাই তো আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং ওটা নিয়েও আপনাদের একদম লাস্টের যে ক্লাসটা সেদিন হ্যাঁ, এক্সাম্পল দেখিয়ে আলোচনা করব যে রিপোর্টটা কিভাবে লিখতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয়। নেসাসটা তো বেসিক্যালি স্যার ক্লাউড সিকিউরিটিরই পার্ট একটা, না? না না, ইনফ্রাস্ট্রাকচারে ও বেশি ভালো, মানে আচ্ছা, আমাদের নেটওয়ার্কিং ডিভাইস, সার্ভার, কম্পিউটার যেগুলো আছে এগুলো ফোকাসে। ক্লাউড সার্ভারের জন্য এরকম কি দিয়ে ভালনারেবিলিটি চেক করা যেতে পারে? ক্লাউড সার্ভারেরও এই নেসেসারি টেমপ্লেট আছে, এসেনশিয়ালে টেমপ্লেটগুলো অ্যাভেলেবল কিনা আমার ঠিক খেয়াল নেই। ওখানে মেবি ইম্পোর্ট করার অপশন আছে টেমপ্লেট। টেমপ্লেট কি স্যার পেইড সেল করে, মানে এটা কি পেইড কিনে দেন ওইটার ভিতরে ইমপ্লিমেন্ট করতে হয়, নাকি এগুলা আর কি মানে কিভাবে বলবো, মানে প্রি ইনস্টল টেমপ্লেট থাকে? এগুলো প্রি ইনস্টলড, মানে লাইসেন্স পারচেস, মনে করুন ওর নর্মালি নেসাসেরই তিনটা লাইসেন্স হয়, এসেনশিয়াল, প্রফেশনাল, নেসাস এক্সপার্ট। ওকে, ওই প্রফেশনাল এডিশনে গেলে কয়েকটা টেমপ্লেট অ্যাভেলেবল থাকে। মোবাইল স্ক্যানটা না, মোবাইল স্ক্যানটা থাকে না, মোবাইল স্ক্যানের জন্য আলাদা করে, মানে এমনিতে তো লাইসেন্স কিনছেন, শুধু মোবাইল স্ক্যানের টেমপ্লেট, তারপর অডিটেড টেমপ্লেট গুলো শো করবে কিন্তু কাজ করবে না। ওটা এনাবল করার জন্য আরেক লেয়ারের লাইসেন্স পারচেস করতে হয়। ওকে, মানে ওটা আগেই আসবে, কিন্তু ওই যে উপরে লেখা আছে পেইড বা লাইসেন্সড, এরকম কিছু একটা লেখা দেখায়। মানে নতুন লাইসেন্স পারচেস করতে হবে আর কি? না, নতুন কেনা লাগে না, মনে করুন একটা প্রো মানে ওই যে এডিশনে। মানে আপডেট করা লাগে বেসিক্যালি হ্যাঁ, আর কি লাইসেন্সটাকে? আপডেট করা লাগে, যায় এক্সিস্টিং লাইসেন্স, তার সাথে আরো কিছু ডলার দিলে সে তখন এই মোবাইল বা অডিটের টেমপ্লেট গুলো এনাবল করে দিবে। আপনার জানা মতে স্যার ক্লাউড সিকিউরিটির জন্য নেসাস বাদে অন্য কোনো ভালো সফটওয়্যার জানা আছে আপনার কোনো স্যার? ক্লাউডে অ্যাসেসমেন্ট যদি করতে দেন, হ্যাঁ, টেনাবলেরই আরেকটা প্রোডাক্ট আছে, টেনাবল ওয়ান না সিকিউরিটি সেন্টার, জানি না, সিকিউরিটি সেন্টার সম্ভবত তার নাম। ও হচ্ছে আমাদের ক্লাউডে যে অ্যাসেট গুলো আছে এগুলোরই সরাসরি অ্যাসেস করতে পারে, এবং ওটা আরো বড়, ইন্টারফেস দেখতে অনেকটা নেসাসের মতো, কিন্তু ওর ভিতরে এরকম টেমপ্লেট বানানো আছে ক্লাউডে যে আমাদের অ্যাসেট গুলো আছে সেগুলোর জন্য। আচ্ছা স্যার, আর আমাদের যেমন ক্লাউডের ভিতরে উইন্ডোজ হোস্ট আছে, লিনাক্স হোস্ট আছে, অ্যান্ড্রয়েড ওএস এর কোনো হোস্ট আছে আমাদের? এরকম কোনো হোস্ট কি ক্লাউডে চলে? এরকম কোনো হোস্ট কি আছে? অ্যান্ড্রয়েডের আইওসও ফাইল পাওয়া যায় ক্লাউডে, যে আমরা ভিএম গুলো বা ভিপিএস ক্রিয়েটেশনের সময় যদি আইওসও থেকে বিল্ড করতে দেয়, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের আইওসও ফাইল থেকে অ্যান্ড্রয়েড মেশিন ক্রিয়েট করতে পারি। আর আরেকটা হচ্ছে ওদের নিজস্ব মার্কেট প্লেস থাকে, অ্যামাজন, অ্যাজুর, ডিজিটাল ওশান, ওদের মার্কেট প্লেসে অ্যাভেইলেবল, যেমন কালি লিনাক্সটা অ্যাভেইলেবল পাওয়া যায়। ওকে, দেখতে পারেন যে অ্যান্ড্রয়েড এরকম কেউ বিল্ড করে রেখেছে কিনা আগে থেকে, থার্ড পার্টি মার্কেট প্লেসে অ্যান্ড্রয়েড যদি ভিপিএস বা হোস্ট বা এমনি এই রিলেটেড। ভার্চুয়াল মেশিনের মতো অ্যান্ড্রয়েডের মেশিন আছে, ইমিউলেটর আছে, কিন্তু এরকম কি সার্ভার বা কোনো কিছু মানে জানা মতে এখন আর কি মানে আপনার জানা নাই নাকি এরকম আর কি স্যার? না, অ্যান্ড্রয়েডের মেকানিজম তো ভিন্ন। অ্যান্ড্রয়েডে কাজ করতে গেলে ওর আইওসও ফাইল থেকে, স্যার আমাদের অ্যান্ড্রয়েড আইওসও আছে, ঠিক আছে, যদি ওকে সার্ভারে রান করতে চান, ওর অ্যান্ড্রয়েডের আইওসওটাকে অপারেটিং সিস্টেমের মতো সার্ভারে আপনার
সেট আপ করতে হবে। Okay? আচ্ছা স্যার, ওই দিন আমি একটা মানে ব্লগ পড়তেছিলাম, তো পড়তে পড়তে দেখলাম আমরা আমাদের যে কালি লিনাক্সটা ইউজ করি, এইটাকে আমরা চাইলে সার্ভার হিসেবেই মানে চালাইতে পারি আমাদের পার্সোনাল পিসি কে ইউজ করে। এইটা কতটুকু সেফ? যদি আমি আর কি এরকম একটা সার্ভার নিজে ক্রিয়েট করে মানুষকে হচ্ছে আহ এরকম কিছু মানে রিপোজিটরি দিলাম, লাইক এফটিপির অপশন দিলাম বা এরকম কোনো অপশন দিলাম ফাইল স্টোরেজের জন্য অনেক হিউজ স্টোরেজ নিয়ে, এইটাকে কতটুকু সেফ বলা যেতে পারে এরকম লিনাক্সের মতো মানে ভার্চুয়াল মেশিন দিয়ে ক্রিয়েট করা অপারেটিং সিস্টেমকে? আচ্ছা, ডিফেন্স জিনিসটা প্রথমত আমাদের কোর্সের আলোচ্য বিষয় না, তারপরও বলি যে কতখানি সেফ এটা আসলে ডিপেন্ড করছে আপনি কি কি মেজারমেন্ট অ্যাড করতে পেরেছেন। সাপোজ এফটিপি তে যে অ্যাক্সেস দিচ্ছেন, ওটার কনফিগারেশন, পাসওয়ার্ড পলিসি, সেশন টাইম আউট, কত সময় পর এটা সেশন টাইম আউট হবে, হ্যাঁ, কি কি অ্যাক্সেস পাবে, রিসোর্স, এই অনেক কিছু, শুধু এফটিপিরই অনেক কিছু কনফিগার করা যেতে পারে। তো ডিপেন্ড করছে আপনি যে সার্ভারটা মানুষের জন্য অ্যাভেলেবল করে দিচ্ছেন সেটাকে কতখানি হার্ড করে কনফিগার করেছেন। ওকে। আমি যদি সেখানে কোনো সিডিএন সার্ভার মানে বানাইতে চাই, যেটা হচ্ছে আমার কোনো ধরনের স্যার নেটওয়ার্কে মানে আমার কি বলবো, আহ যেমন সিডিএন সার্ভার গুলো হচ্ছে আমার সেম আইপি তে থাকলে ছাড়া অ্যাক্সেস করা যায়, ইন্টারনেট ছাড়া অ্যাক্সেস করা যায়। তা আমি যদি এরকম একটা সিডিএন সার্ভার বানাতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে কমিউনিকেশন স্পিডটা থাকবে, এইটাই কি আমার সেট করে দেওয়া দেওয়া লাগে, নাকি এইটা অটোমেটিক সিস্টেমের স্টোরেজের রিড রাইট স্পিডের উপরে ডিপেন্ড করে এই ট্রান্সফার স্পিডটা আর কি হয় মানে কি বলবো, মানে ভ্যারি করে আর কি? আচ্ছা, প্রথমত হ্যাঁ অবশ্যই আপনার লোকাল যে স্টোরেজটা আছে, হ্যাঁ, এসএসডি হলে সে অবশ্যই অনেক ফাস্ট রিড রাইট অপারেশন করতে পারবে। সেকেন্ড আরেকটা হচ্ছে ব্যান্ডউইথের যেটা কথা বলছেন, যদি এটা আপনার আহ, কি বলে নিয়ন্ত্রণে থাকে বা আপনার অ্যালোকেট করার অপশন থাকে, সেটাও আপনার কমিউনিকেশন স্পিডে ইম্প্যাক্ট ফেলবে। আরও একটা বিষয় এখানে কাজ করে, সিডিএন যে মানুষকে সার্ভিস দিচ্ছে তার আর্কিটেকচারটা কেমন। যদি এমন হয় সাপোজ সে যে রেসপন্স পাঠাচ্ছে বা আপনি যে আপনার বাসার যে হোম ওয়াইফাই, বাসার যে রাউটার, এখন তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে মনে করুন ব্যান্ডউইথ 1 MBPS এর বেশি সে সার্ভ করতে পারে না। যদিও আপনি এখানে খুব হাই স্পিড অনেক কিছু দিয়ে রেখেছেন, মানে বিষয়টা অনেকটা এরকম রাস্তার ট্রাফিক জ্যামের সাথে কল্পনা করতে পারেন যে আপনার রাস্তা হচ্ছে এক লেনের, হ্যাঁ, এখন আপনি যতই হাই স্পিড মোটর সাইকেল নিয়ে, রেসিং মোটর সাইকেল নিয়ে চেষ্টা করুন, এখন এক লেনের রাস্তা, দুইটা রিক্সা ঢুকলে হাঁটার জায়গা থাকে না। ঠিক আছে, ডাটা পাস করতে গেলে এরকম কি হবে, কনজেশন তৈরি হবে, কনফ্লিক্ট হয়ে আমাদের ডাটা পাস, সিডিএন এর যে মূল লক্ষ্য একদম রিয়েল টাইমে খুব দ্রুত একটা রেসপন্স পাঠানো, হ্যাঁ, এবং ভারী ভারী যে ডাটাগুলো, ছবি ভিডিওর মতো ওই ভারী ডাটাগুলো সেই যে রেসপন্স পাঠাবো, এটা আমাদের যে নেটওয়ার্ক চ্যানেল আছে তার উপরেও ডিপেন্ড করে। সিডিএন এর ভিতরে কি আলাদা কোনো প্রোটোকল আবার ইউজ হবে যেটা দিয়ে হচ্ছে এই ফাইল ট্রান্সফার গুলা হবে? যদি নর্মাল আমাদের ফাইল আপলোড ডাউনলোডের মেকানিজম করি সেক্ষেত্রে এফটিপি এনাফ। যদি অ্যাডিশনাল আর কোনো কমিউনিকেশন করতে চান, যদি এমন হয় যে রিয়েল টাইমে কমিউনিকেশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওয়েব সকেট দরকার পড়তে পারে। ওকে, স্ট্রিমিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে ইউডিপি, ওয়েব আরটিসি, আরটিএসপি, এরকম অন্যান্য প্রোটোকল আমাদের দরকার। মানে এটা হচ্ছে আমি কি সার্ভ করতে চাচ্ছি, কি ডাটা পাঠাতে চাচ্ছি তার উপর নির্ভর করে। বুঝতে পারছি স্যার।
আর আমাদের যে স্যার কি বলে নেসাসটা আমরা উইন্ডোজে রান করতেছি, এটাতে কি কোনো প্রবলেম হবে নাকি? মানে কালিতে যেমন আমরা একটা ভার্চুয়াল মেশিনে রান করতেছি, কোনো মানে এটার যদি কোনো রিভার্স ইফেক্ট বা কোনো রিভার্স অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে আমার ভার্চুয়াল মেশিনটা নষ্ট হয়ে যাবে বা একদম ডিস্ট্রয় হয়ে যাবে। এখানে তো আমরা উইন্ডোজের ডিরেক্ট অপারেটিং সিস্টেম দিয়ে করতেছি, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হইতে পারে সিকিউরিটি রিজনসে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হওয়ার তাহলে কি অনেক আমরা সুযোগ। স্যার আলাদা অপারেটিং সিস্টেমে ইনস্টল করব? সে অপারেটিং সিস্টেম তো আপনার কম্পিউটারেই রান হচ্ছে। না না, এই যে যেমন ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল দিছে, আমি ধরেন প্যারোট ওএস বা টেইলস যে কোনো একটা ইনস্টল দিয়ে ওটার ভিতরে খালি নেসাসটা রাখলাম আপনি যেভাবে বলছিলেন, সেই ক্ষেত্রে কি এটা একটু সিকিউরিটি বেশি দিতে পারে? ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করলে সেটা কিছুটা একটা কি বলে স্যান্ডবক্স টাইপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, নিরাপত্তা কিছুটা বাড়বে, সেটা সত্য। তবে পুরোপুরি নিরাপত্তা গ্যারান্টি আমি দিতে পারছি না, আচ্ছা। অনেকভাবে আক্রমণ হতে পারে। আহ আপনি কি স্যার এভাবে নেসা স্ক্যান করে কাউকে মানে কোনোদিনও মানে রিপোর্ট জমা দিয়েছেন কোনো কোম্পানিকে এভাবে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে? হ্যাঁ, অবশ্যই আমার কাজই তো তাহলে এটা। স্যার আপনি আর কি জিনিসগুলাকে যখন আপনি কর্পোরেট লেভেলে কাজগুলা করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সার্ভ করতেছেন তাদেরকে এই জিনিসগুলা? আচ্ছা, এখানে সার্ভে আমাদের দুই রকমের সার্ভিস হয়ে থাকে কোনো ক্ষেত্রে, দুই না তিন রকম বলতে পারি। একটা প্রথম যেটা, সেটা অনেক কস্টলি। কিছু প্রতিষ্ঠান আমাদেরকে হায়ার করে যে আমি পুরো সফটওয়্যার কিনতে পারবো না, আমি তোমাকে অ্যাজ এ সার্ভিস, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা, ফর এক্সাম্পল এমনিতে আমি লাইসেন্স পারচেস করতে গেলে আমার 15 লাখ টাকা লাগবে, আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আমাকে তোমাদের লাইসেন্স করা সফটওয়্যার দিয়ে অ্যাসেস করে দাও। ওকে, এটা একটা। আর সেকেন্ডারি আরেকটা যেটা হয় যে তারা নিজেরাই টুলস পারচেস করতে চাচ্ছে, তারা জাস্ট পে করবে, আমরা কি ওকে তোমার টুলস কনফিগার করা, অ্যাসেস করা, এগুলো করে দিয়ে আসবো। কোনো কোনো ক্ষেত্রে তারা শুধু টুলস পারচেস করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কোনো কোনো ক্ষেত্রে টুলস পারচেস প্লাস অ্যাসেসমেন্ট অ্যাজ এ সার্ভিস, 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর তাদেরকে অ্যাসেস করে একটা রিপোর্ট জমা দেওয়া, যেটা এটা দিতে হয়। থার্ড আরেকটা ক্যাটাগরি হয়, সেটা হচ্ছে যে ওকে আমি পারচেস করব, তবে তোমাকে এসে আমাকে অ্যাসেস করে দেওয়ার দরকার নেই, বরং আমি তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকেই ট্রেনিং দিয়ে দাও যে এটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে সলিউশন এবং এটার মেকানিজম নিয়ে একটা ট্রেনিং প্রোভাইড করা হয়, যেন সে নিজেই এরপরে টুলসটা অপারেট করতে পারে। মানে বেসিকলি অ্যাসেসমেন্ট যেই কোম্পানিগুলা করায় তারাই সফটওয়্যার গুলা বাই করে তাদের মানে যারা তাদেরকে সার্ভিসটা প্রোভাইড করবে সেই সার্ভিস প্রোভাইডারকে আর কি তারা সফটওয়্যারের লাইসেন্সটা প্রোভাইড করে, আর সার্ভিস প্রোভাইডাররা তাদেরকে সার্ভিসটা দেয় ডিপেন্ডিং অন তাদের রিকোয়ারমেন্ট, তাই তো আর কি বেসিকলি জিনিসটা এরকম হয়? হ্যাঁ, অনেকটা, এটা ডিপেন্ড আচ্ছা করে তারা কিভাবে চাচ্ছে। আচ্ছা। এখন সেই আর ক্ষেত্রে কাউকে যদি আমরা ওয়ান টাইম শিখাই দেই, হ্যাঁ মানে ধরেন আমি ফুল তাকে শিখাই দিতে চাচ্ছি, এটা তো আর একদিনে পসিবল না। তো এইটার পেমেন্ট চার্জেস গুলা কি স্যার ওই ইয়ার মতো হয় যে মানে আমরা যেমন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে দিচ্ছি 3 মাস পর পর 6 মাস পর পর, এটার তো একটা টাইমলি পেমেন্ট আছে যে আমার 3 মাস পর পর এত টাকা পে করতেছে, ওইটা তো ওয়ান টাইম পেমেন্ট। সেই ক্ষেত্রে কি পেমেন্ট গুলা নেগোসিয়েশন বা ফিক্সড হয় কিভাবে এগুলা মার্কেট প্লেসে, যেহেতু ওরা সার্ভিস গুলা প্রোভাইড করতেছে এরকম টাইম লিমিট বেসড জিনিসপত্রতে? আচ্ছা, অ্যাসেসমেন্ট নিয়ে আমি যতগুলো কাজ করছি সবই আসলে বড় এন্টারপ্রাইজের, অনেক বড় এন্টারপ্রাইজের। তো সেখানে এই অ্যাকাউন্টিং, টাকা পয়সা, নেগোসিয়েশন, এগুলোর জন্য আমাদের আলাদা টিম থাকে, বিজনেস টিমের, অ্যাকাউন্টিং টিমের, তারা এগুলো হ্যান্ডেল করে। সো
অ্যাকচুয়ালি প্রাইজিং কিভাবে নেগোশিয়েট করে, তার সেলস টিম আছে, বিজনেসের টিম আছে, এটা তারা ভালো বলতে পারবে। এখানে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি টেকনিক্যাল পার্সন, হাউ টু অপারেট, হোয়াট টু থিঙ্ক, এই বিষয়গুলোতে আমি কিছুটা অভিজ্ঞ। আচ্ছা, না বললাম কারণ যদি কেউ মার্কেট প্লেসে এরকম সার্ভিস চায় সেই ক্ষেত্রে আমরা নেগোসিয়েশনটা কিভাবে করব বা বিডিংটা কিভাবে করব তাদের সাথে, এই জিনিসটাই জানার জন্য আর কি। কারণ মার্কেট প্লেসে তো সার্ভিস গুলা ডে ওয়াইজ প্রোভাইড করা হয়, ওই অনুযায়ী প্যাকেজ গুলার আর কি প্রাইজিং সেলার করে থাকে। বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার যে প্রোভাইড করবে সে তার পোর্টফোলিও বা গিগে দিয়ে রাখে। আচ্ছা, মার্কেট প্লেসের ক্ষেত্রে ওখানে জায়ান্ট প্রতিষ্ঠানগুলো আসে না, সাধারণত মিডিয়াম বা এসএমই যারা, সিঙ্গেল পার্সন থেকে এসএমই, ওরাই মোস্ট অফ দ্য টাইম এসে থাকে। এক্ষেত্রে প্রাইজিং করবেন যে এটার ক্ষেত্রে অবশ্যই আপনার যারা কম্পিটিটর বলবো না, আদার্স যারা ফ্রিল্যান্সার আছে, মনে করুন কেউ একজন $50 নেক্সাসের স্ক্যান করে সার্ভিস দিচ্ছে। এখন আপনি যদি সেখানে গিয়ে বলেন যে আমাকে $450 দিতে হবে, ক্লায়েন্ট অবভিয়াসলি চিন্তা করবে যে $400 আমি তোমার কোন দুঃখে বেশি দিব। ঠিক আছে? তো ওই ধরনের প্রাইজিং এর ক্ষেত্রে বাকিদের গিগ দেখে একটা আইডিয়া নেওয়া ভালো। এবং হ্যাঁ, আমি জানি এখানে আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে এখন রিজনেবলি বা লজিক্যালি আমার এই কাজের জন্য $200 আসলে পেমেন্ট আসা উচিত। কেউ যদি $50 করে দেয়, বা এমনও মানুষ আছে $5-10 কাজ করে দিতে চায়। কিন্তু এইটা তো এটা স্যার আমরাই করব যখন আমরা ফার্স্ট মার্কেট প্লেসে ঢুকবো, কারণ সবাই তো কাজ পায় না প্রথমে। এতে এতে করে যেটা হয় যে মার্কেটটা নষ্ট হয়। আচ্ছা, তারা যদি সবাই এরকম $5 দেয়া শুরু করে, তখন অ্যাকচুয়ালি যারা কষ্ট করছে অভিজ্ঞ, তারা আসলে ভ্যালুটা পাবে না। আহ, একজন তার 10 বছরের অভিজ্ঞতা, সে $200 চার্জ করলেও খুব বেশি না, সেখানে সে তার অভিজ্ঞতা দিয়ে সার্ভিসটা দিবে। একজন অনভিজ্ঞ সদ্য অ্যাকাউন্ট খোলা মানুষ $5 দিচ্ছে, ক্লায়েন্ট তো অত কিছু বুঝতে যাবে না সবসময়। হ্যাঁ সে টাকা বাঁচাইতে চাবে বেসিক্যালি, আর তার সার্ভিস ঠিক মতো দিচ্ছে নাকি সেটা দেখতে চাবে। ভাই আমার ইয়ে স্ক্রিনটা একটু দেখবেন, এখন আমি নতুন করে ইনস্টল দিছি। ভাই অ্যাটেন্ডেন্স না, স্যার অ্যাটেন্ডেন্স মেবি হয়নি, অ্যাটেন্ডেন্স হয়নি। না, আজকে ক্লাসে আলোচনা করব যতটুক সময় পাই। ভাই আমি একটি স্ক্রিনশট দিই। ঠিক আছে দেন। স্যার লাস্ট আর একটা কথা, তাহলে আপনার মতে আমাদের সব সময় যেই কাজটাই করি না কেন ফার্স্ট থেকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত, তাই তো? যাতে হচ্ছে এই অসামঞ্জস্যপূর্ণ মানে সেম জিনিসের কাজটাই অসামঞ্জস্যপূর্ণ ভাবে আর কি কোনো জায়গায় না হয়, এই জিনিসটা ব্যালেন্স করার জন্য বেসিক্যালি আমাদের একটা স্ট্যান্ডার্ড আগে থেকেই সেট করে রাখা উচিত ফার্স্ট থেকেই, তাই তো? করা ভালো, কিন্তু আসলে যেটা হচ্ছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে এখন ব্যাঙের ছাতার মতো অনেক অনেক ট্রেনিং প্রতিষ্ঠান হয়ে গেছে, এবং এরা কাজ পারুক আর না পারুক $5-10 প্রজেক্ট করে বিড করতে থাকে। প্রতিযোগিতা, মার্কেট নষ্ট, এই কাজগুলোতে বাংলাদেশিরা অত্যন্ত দক্ষ। ঠিক আছে? এবং এমনও আছে যে এক ফ্রিল্যান্সার গিয়ে আরেক ফ্রিল্যান্সারের নামে বদনামও করে। শুরুর দিকে আমি এটা ফেস করেছি যে কি বলছে যে আমার ওই অ্যাকাউন্ট ভালো না, ওরে কাজ দিও না, হ্যান ত্যান এই টাইপ বলেও, পরনিন্দা যেটা আর কি, সরাসরি এই টাইপের অ্যাক্টিভিটিও করতে দেখা যায়। টক্সিসিটির অনেক জায়গা আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আপনার পিং কনফিউশনটা বলুন। প্রবলেম হওয়ার কারণটা কি? মানে পিং পিং দিয়ে সার্ভার মানে আইপি অ্যাড্রেস দিছি, 100% প্যাকেজ অফ লস দিচ্ছে। এরকম করে অনেকক্ষণ থাকার পরে তখন google.com দিছিলাম, পরে google.com দেওয়ার পরে তখন দেখায় যে গুগলে সব ঠিক আছে, মানে আসলে রান হচ্ছে, কিন্তু আইপি হচ্ছে কোনো গ্লিচ বা কিছু। এটা কেন হয় আসলে?
অনেক সার্ভার আছে যারা আসলে পিং রিকোয়েস্ট দেখলে রেসপন্স করে না, সরাসরি পিং রিকোয়েস্ট পাঠালে তারা কোনো রিপ্লাই বা কিছু দেয় না, বা কেউ কেউ প্যাকেটগুলোকে ড্রপ করে দেয়। ঠিক আছে, মানে একটা হচ্ছে জবাব দিব না, আরেকটা হচ্ছে জবাব নাই। হ্যাঁ, মানে দু রকমের সিচুয়েশন হয়, যার কারণে পিং দিলে, বিশেষ করে যে ট্রাই হ্যাক মিতে একজন দেখলাম স্ক্রিনশট দিয়েছে আমাকে, বলছে যে পিং মানে এনম্যাপ স্ক্যান হলে হচ্ছে, কিন্তু পিং দিলে 100% প্যাকেট লস। কারণ হচ্ছে সার্ভার আসলে ওই পিং এর জন্য প্রস্তুত না, সে পিং রিকোয়েস্ট দিলে কাজ করবে না। তৌসিফ সাহেব, আপনার কোনো সাউন্ড কিন্তু আমি শুনতে পাচ্ছি না, শুধু স্ক্রিন ও শেয়ার হয়েছে। ও সরি সরি, আচ্ছা ভাই এবার ঠিক আছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা ভাই, হ্যাঁ, আমি ওই বেসিক স্ক্যান নামটা দিছি, দেন আমি আইপিটাও নিছি, এখন সেভ দিব না। এখন কথা হচ্ছে ভাই, আমার ওই ওই যে আপনি বলেন ওপেন ভিপিএন কানেক্ট, ওইটা কি, ওইটা তো করি নাই, এটাকে এখন করতে হবে? হ্যাঁ অবশ্যই, না হলে তোমার স্ক্যানটা রানই হবে না, মানে আর হবে না। আপনার ট্রাই হ্যাকমি নেসাসের ভিতরে দেখেন আরো রিকোয়ারমেন্ট দেয়া আছে, কতগুলা পোর্ট স্ক্যান করতে হবে, লো ব্যান্ডউইথে স্ক্যান হ্যাঁ করতে হ্যাঁ, হবে, এগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে, দেন স্ক্যান দিতে হবে, নাইলে ওই যে নিচে ভালনারেবিলিটি নিচে পাবেন দেখেন, না। নিচে দেখেন যেগুলো আপনি অ্যান্সার করছেন না সেগুলাই, ওগুলা এই- ওখানে অপশন আমি আছে। ভাই অনেস্টলি বলতে গেলে লাস্টের দুইটা আমি অনলাইনে দেখে সলভ করছি, এগুলো আমি কিছু বুঝি নাই, বাট বুঝার আচ্ছা চেষ্টা করছি, সমস্যা নাই। বাট আসলে বুঝি হ্যাঁ, নাই, অনেক গুদাগুদি আপনি করছি ওখানে পরে। স্ক্যান মানে অ্যাডভান্সে ক্লিক করে স্ক্যান টাইপের ওখানে অল ক্লিক করে দেবেন, নিচে অ্যাডভান্স। অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স, আচ্ছা না এগুলো তো ঠিক করছিলাম, এটা হ্যাঁ হচ্ছে ওটা লো বলতেছে ছিল, না, এই যে স্ক্যান লো, হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপরে আছে। এটা ছিল এরকম, আয় হায় ইয়ে দিয়ে দিছি, আচ্ছা না, সমস্যা নেই, স্টার্ট হয়নি এখন, ওটা এডিট করেন, এডিট এডিট করে, করে দেন। না যাবে না, আচ্ছা কেটে দিয়ে আবার দেবো। তো কেটে দিই, সমস্যা নাই, আবার করি, আয় হায়, আবার এটা, হুম, কপি, আরে আপনি কি ওপেন ভিপিএন এর কানেকশনটা করেছেন? না ভাইয়া করি নাই, আমি আসলে ভাই এটা বুঝতেছি না, তো ওই জন্য করা হয় নাই। তো ওটা ছাড়া আপনার তো রিচ করতে পারবে না, পৌঁছাতে পারবে না আপনার প্যাকেটগুলো। আচ্ছা ওইটাকে এখন করে ফেলবো? হ্যাঁ, হ্যাঁ একটু ওটা ডাউনলোড বাসায় করে নেন। দেখে ওটা করে ফেলুন। আচ্ছা, ওপেন ভিপিএন, এটা ভাইয়া হ্যাঁ, গেট স্টার্ট ফর ফ্রি। হ্যাঁ, মাত্রই এটা নিয়ে আমি আলোচনা করেছি একটু আগে, একটু করে ফেলুন একা একা। ওকে। বা অ্যাক্সেস সার্ভার দিব? হ্যাঁ, দেন। হ্যাঁ। আসলে ভাই আমি পিসি নিছি হচ্ছে ইয়েতে, মানে জানুয়ারিতে, বুঝছেন, আমি আসলে এতটা ফ্যামিলিয়ার না, এখনো শিখতেছি আর কি, এই জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভাইয়া? দিতে পারেন একটা। কন্টিনিউ, এগুলো এগুলো কি করবো ভাইয়া? এগুলো কি করতে বলছে? হাউ যা মেনি ইচ্ছা ইউজার্স একটা ইন ইউর নেটওয়ার্ক? ইনফরমেশন দিলেই চলবে। আচ্ছা, মাই রুল, প্রোগ্রামিং, আইটি অ্যাডমিনিস্ট্রেটর, ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, কান্ট্রি, বিডি, দেশ, confirm। আচ্ছা, ট্রাই ফ্রি ভার্সন, ট্রাই ফ্রি ভার্সন দিব ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ওকে।
এত কষ্ট। ভাই এবার এবার কি করতে হবে? এটা করা তো, এটা তো ডাউনলোড করা সহজ অনেক। হ্যাঁ, আপনি ওপেন ভিপিএন ডাউনলোড উইন্ডোজে গিয়ে ওপেন ভিপিএন সার্চ দেন। কানেক্ট, যেটা ওপেন ভিপিএন কানেক্ট, ওটা অ্যাক্সেস সার্ভারে চলে গিয়েছে। সরি, এবার ব্যাকে যান ভাই, এগুলা কাটেন, এগুলা সব কাটেন, এগুলা কাটেন। এখানে না, আপনি এগুলা সব কেটে দেন, এই ট্যাব গুলা কেটে দেন, জাস্ট সার্চ দেন ওপেন ভিপিএন ক্লায়েন্ট লিখে। ক্লায়েন্ট ডাউনলোড, হ্যাঁ, এটা এই যে এটা, হ্যাঁ এটা হ্যাঁ, ডাউনলোড করেন। ওপেন ভিপিএন সার্চ দিলে ওটার নিচে লেখা আছে ক্লায়েন্ট ভিপিএন। হ্যাঁ, ডাউনলোড কি এটা করব নাকি এটা? দুটাই সেম জিনিস মনে হয়। না না না, উপরেরটা। এটা? হ্যাঁ, ওটা 32 বিট, আপনার তো 64 বিট না কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তাহলে তো ভালো, তাহলে স্টার্ট দেন। আসছিল তো। হ্যাঁ আসছিল তো, আর কই গেছে গা? আইডিএম নিচে 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 ওপেন হয়ে আছে, নিচে নিচে দেখেন, ডান দেখেন। দিকে, নিচে একদম ডান দিকে। ডান দিকে, আচ্ছা এই তো। হ্যাঁ, ওকে, ওকে দিয়ে স্টার্ট দেন, স্টার্ট দিয়ে দেন। স্টার্ট ডাউনলোড। হ্যাঁ, ওকে, নেট তো ভালোই আছে। আজকে কি তাহলে ক্লাস রিলেটেড কোনো এক্সট্রা আলোচনা করবেন? আজকে আর আলোচনার সময় নেই, যেটা অ্যাটেন্ডেন্স করতে কি হবে আজকে নিবেন নাকি স্যার হ্যাঁ নেক্সট স্যার। দিন নিবেন? নেক্সট দিন নেব। কালকে ওই আরেকটা ব্যাচের ক্লাস আছে, স্যার, এর আগের সেটার ক্লাসের লিংক দিব। অ্যাটেন্ডেন্সটা দেননি। আচ্ছা, এর আগে কালকে দুইটা ক্লাস আছে। কালকে কারো ওই দেননি আপনি? ব্যাচের ওদের ক্লাস টাইমে 10টাই ক্লাস, ওই লিঙ্কটাও আপনাদের দেব, ওখানে জয়েন করবেন। ওকে, সিস্টেম অ্যাক্সেসের যে আলোচনাটা বাকি আছে এটা আমরা কালকে দেখবো। আজকে তো কোশ্চেন আগামীকালকে অ্যান্সার করতে করতে, হ্যাঁ আগামীকাল রাত ও, 10টায়। কালকেও ক্লাস আছে, ওকে। হ্যাঁ, স্যার আগের 2 দিনের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ স্যার, আপনি দেননি। অ্যাকচুয়ালি ভার্সিটির কাজের কারণে আমরা করতে পারি না, বাট দিন শেষে সবাই মেবি কমপ্লিট করতে পারছে, আমাদের নেসাস সেটআপ দিতে পেরেছি, অ্যাসাইনমেন্ট দিতে পেরেছি। আজকে সারাদিন 3টা থেকে 10টা পর্যন্ত কাজ করছে, করে 3টা অ্যাসাইনমেন্ট আমি করলাম। আজকে একটা টিউশনও যাই নাই, সারাদিন ঘরে বসেছিলাম পিসির সামনে। ভালোই আমি হয়েছে, অবশ্য শেখা হয়েছে অনেক। আজকে আমিও সারাদিন কম্পিউটারের সামনেই বসা। আমি আমি সেম। কালকে স্যার ভিপিএন কানেক্ট করার জন্য 3 ঘন্টা বসেছিলাম, গ্লিচের হ্যাঁ, কারণে। ভেরি পরে গুড। আর রাগ হয়ে কালকে কাজই করি নাই, পরে সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। ওই পিং এর ব্যাপারটা ইনি আমাকে শিখাই দিছে, আমি তো বুঝতে পারতেছিলাম না কেন আসতেছে না, 100% প্যাকেট লস কেন হচ্ছে। তখন google.com এটা উনি বলছে আমাকে। ওকে, এখানে এটা অবশ্যই ফাঁকা থাকবে, কারণ টাইমলি টাস্ক যখন করেন, এটা হচ্ছে আপনাদের রিমাইন্ডার। প্রতিবার অ্যাটেন্ডেন্স নিতে আসবো, এক্সেল ফাইল ওপেন করবো এবং দেখবেন যে এখানে আপনাদের নামের নিচে ফাঁকা। ঠিক আছে, প্রত্যেকবার আমাদের মনে পড়বে যে ওই দিন আমরা টাস্কটা ঠিক মতো করতে পারিনি, এবং এটা হচ্ছে স্মৃতি ফলক। ঠিক আছে, এটা এভাবে ফাঁকাই থাকবে। আমরা আজকের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। এটা হচ্ছে স্যারের স্যার তরফ থেকে ঠান্ডা লাস্ট মাথার পানিশমেন্ট। লাস্ট চান্স হিসেবে একটা সুযোগ দেন, পরে আমরা স্মৃতির জন্য একটা রাখবো ইনশাল্লাহ, যদি রাখতে হয়। আর কবে, আর 10টা ক্লাস হতো, আর মানে আজকে সহ 10টা ক্লাস, ঠিক আছে, আর কবে লাস্ট, মানে লাস্ট চান্স আমরা কোর্সেরই লাস্টে চলে এসেছি, এখানে লাস্ট চান্স বলে কিছু নেই। ওকে, স্যার আজকের একটা জিনিস অ্যাটেন্ডেন্সটা জানতে দিন। চাচ্ছিলাম, আপনি আজকের বলছিলেন অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে এটা। নেই, পরে অন্য কোশ্চেন যারা আছেন 2 আচ্ছা থেকে স্যার। 19 একটু 3 আছেন। বাই 11 15 8
6 উপর থেকে আর কেউ আছেন উপরে? স্যার 21 ভাইয়া 23, 27, 31 27 আগের দুইটা ক্লাসে ছিলাম। আমরাও ছিলাম ভাই, বললাম না। বা 35 ছিলাম 31 স্যার 32 ভাইয়া 25 28 ভাইয়া 25 28 শুনতে পাইনি। তার লাস্টে দুটা ক্লাসেরই গান খেলেছে। অ্যাটেন্ডেন্স আর কে বললেন? শুনতে পাইনি। ভাইয়া 38 ভাইয়া ভাইয়া 50, 41 43 46, 44 ভাইয়া 54 50, ভাইয়া 41 শুনতে পাইনি। ভাই কাইন্ডলি 53 টা একটু দিয়ে দিবেন। 51 আর কেউ বাকি আছেন? হ্যাঁ আগের দুটা ক্লাসে ছিলাম। স্যার এখানে কি ওই যে কি দুই 51 একজনের জন্য কি আলাদা রুলস নাকি? বুঝিনি কারো তাদের কথাই। অ্যাটেন্ডেন্স দেওয়া, আমাদের অ্যাটেন্ডেন্স নাই। ওরা স্পেশাল। ও আচ্ছা, ওই ক্লাস রেকর্ড দেখেন তাহলে বুঝে যাবেন। না স্যার সেদিন তো সমস্যা ছিল, নেসাসের ওই যে কি বলে ফাইল ডাউনলোড হচ্ছিল না, এই জন্য কমপ্লিট হয়নি। এ তো সবারই প্রবলেম ছিল। ভেরি গুড। 51 ভাইয়া চ্যাটে 42 এখনো বলতেছে অনেকে 42, 51। হ্যাঁ অপেক্ষা করছিলাম। 42 51 আর কেউ আছেন বাকি অ্যাটেন্ডেন্স? তাহলে আগের অ্যাটেন্ডেন্স গুলো পাওয়ার জন্য কি করতে হবে আরেকবার একটু বলেন। যেই ক্লায়েন্ট আপনার থেকে চলে গিয়েছে লিটারেলি সেই মানে সেটা আপনাকে একটা ব্যাড রেটিং দিয়ে দেয়নি, এর জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, চলে গিয়েছে প্রজেক্ট না দিয়ে, ধন্যবাদ। তখন হ্যাঁ তখন তাকে ফেরত আনার কিন্তু আর কোনো উপায় থাকে না। ওকে, এবং মেসেজ দিলেও যে সে আদৌ সিন করবে কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওকে, মার্কেট প্লেসে যান, একটু কয়েকদিন ঘোরার পরে একটু অভিজ্ঞতা হবে যে টাইমলি একটা টাস্ক, টাইমলি রিপ্লাই। হ্যাঁ, এমনও আছে যে আপনি 10 মিনিট জাস্ট একটু ওয়েট করেছেন, এর ভিতরে অন্তত 10 থেকে 15 জন অন্যান্য ফ্রিল্যান্সার ওই ক্লায়েন্টকে রিপ্লাই দিয়ে ফেলেছে। ঠিক? কাজ পারুক আর না পারুক, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখার মানুষ অনেক আছে। ওকে, আমি তো স্যার এমনও কাহিনী শুনছি, ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে খালি ফাইবারের নোটিফিকেশনটা অন করে প্রায়োরিটি দিয়ে নোটিফিকেশনের সাউন্ড দিয়ে রাতের ভিতরে রেখে দেয়। রাতে যখনই মেসেজের রিপ্লাই আসে ইনস্ট্যান্ট ঘুমের থেকে উঠে নাকি রিপ্লাই দিয়ে জব নেয়। হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই করা লাগে। আর একটু কল্পনা করুন যে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার মানে এত কিছু করার পরও মানুষ সন্দেহে আছে যে কাজ পাবে কি পাবে না। আর আপনি ক্লায়েন্টকে গিয়ে যদি বলেন যে না আমার আসলে ফাইল ডাউনলোড হয়নি, আমি সেট আপ দিতে পারিনি, হ্যাঁ, সে কোন খুশিতে আপনাকে ডলার পেমেন্ট করবে আমাকে একটু বোঝান। এটার কোনো যৌক্তিকতা নেই। এর জন্য গোল হিসাবে কোনোদিনও মার্কেট প্লেস রাখতে নাই। সেটা এক একজনের এক এক রকম
পার্সপেক্টিভে চিন্তা, কিন্তু পাংচুয়ালিটিটা, প্রিপেয়ার থাকা, এটা সব সময় আপনি জবের ক্ষেত্রে বলুন, মার্কেট প্লেস বলুন, সব জায়গাতেই দরকার। ওকে, যারা পরে জয়েন করেছেন আবারও বলি, কালকে অন্য ব্যাচের ক্লাস, কিন্তু সেখানেও লিংক দেব, সবাই জয়েন করবেন, কারণ আজকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে করতে সিস্টেম অ্যাক্সেসের আলোচনার সময় হয়নি কিন্তু। ঠিক আছে, কালকে ক্লাসে রাত 10টায় ইনশাল্লাহ ক্লাসটা নেব, জয়েন করবেন সবাই। ওকে, ওকে, এখনো যদি কারো অ্যাসাইনমেন্ট বা টাস্কগুলো বাকি থাকে একটু বাসায় সময় নিয়ে করে ফেলবেন, কারণ হচ্ছে সিস্টেম হ্যাকিং এর এই টপিকগুলোর উপরে এক্সাম আছে। ওকে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, বারবার রিমাইন্ডার দিচ্ছি, পড়াগুলো জমিয়ে রাখবেন না। ওকে, আচ্ছা স্যার, নেসাসের টাইম লিমিট কি কোনোভাবে কমায় আনা সম্ভব? একটা ছোট স্ক্যান দিলে 15 মিনিট লাগে, তারপরে এই যে ওয়েব অ্যাপ্লিকেশন স্ক্যান করে লাগছে। এটা এটা হচ্ছে, একটা হচ্ছে নিজের পিসির রিসোর্স, আর আরো বড় বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে আমার টার্গেটটা কত বড়, আমার যাকে টার্গেট করে স্ক্যান করছি সে, এখন তার যদি একটা ওয়েবসাইটে 5,000 খালি ওয়েবের পেজই থাকে, তো অবভিয়াসলি নেসাস সবগুলোই তো স্ক্যান করবে। নেসাসকে তো কেউ ডস অ্যাটাকের মতো কি কেউ আলাদা বিএফএস দিয়ে এই নেসাস চালায়? এরকম কেউ মানে টেস্টিং এর সময় এরকম কি কেউ করে? সেক্ষেত্রে কিছু ইস্যু আছে, কোনো ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে এগুলো, মানে যারা যে অ্যাজ এ সার্ভিস নিচ্ছে তারা এটা অ্যালাউ করবে না, বা আমার আমার আর যেটা, বের হয়ে যেতে পারবো তো না ক্লাস থেকে? হ্যাঁ লিভ নিতে পারেন, আমাদের ক্লাস শেষ, জাস্ট লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার দিই। সেটা হচ্ছে কারণ কমপ্লেন্স ইস্যু আছে, আপনি ক্লাউড মানে থার্ড পার্টি আরেকটা কম্পিউটার, তাদের ইন্টারনাল সিকিউরিটির, ইন্টারনাল ইনফরমেশন, এই বিষয়বস্তু আপনার নেসাসে সেভ হয়ে থাকছে, স্ক্যান করে এই তথ্যগুলো আনছে, তো এটা বেহাত যদি হয়ে যায় তো সেখানে ঝুঁকি আছে, রিস্ক আছে, লিগ্যাল কনসিকোয়েন্সেস হতে পারে আপনার। সাপোজ তাহলে আপনার নামে মামলা করলো না, কিন্তু ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এই টাইপের ইনফরমেশন লিক হলে। তাহলে আমরা যদি বাংলাদেশ থেকে ডেলিভারি দিতে যাই তাহলে তো কোনোদিনও মনে হয় ঠিক মতো ডেলিভারি হবে না। সেক্ষেত্রে তাদেরকে বলে নিতে পারেন যে আমাকে, আহ, যদি কি বলে, একটু টেক জাতীয় ক্লায়েন্ট হয়, তাদেরকে একটু বলে বুঝিয়ে যে আচ্ছা দেখো আমার এখানে বাংলাদেশে আছে, এখান থেকে তোমার ওই সার্ভার, সাপোজ ইউরোপের কান্ট্রিতে একটা সার্ভার আছে, এটা যেতে অনেক সময় লাগবে, এমন সিনারিও যদি হয় সেক্ষেত্রে তাদের লোকাল নেটওয়ার্কের অ্যাক্সেস, অথবা তাদেরকে বলতে পারেন যে আমি তোমাদের কম্পিউটারেই তাকে কি বলে এনইডিএস বা এগুলোর কিছু একটা অ্যাক্সেস দাও, তোমাদের কম্পিউটারে বসে তোমাদের ইন্টারনাল নেটওয়ার্কে স্ক্যানিংটা চালাই, তাহলে আর বাংলাদেশ থেকে আমাকে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে না, সময় বেশি লাগবে না। মানে এটা নেগোশিয়েট করে নেবেন, এটা এমন না যে একদম সবসময় ফিক্সড একভাবেই হবে, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে সে, তার জন্য কোনটা ফিজিবল হয়, আপনার জন্য কোনটা এফিশিয়েন্ট হয়, এগুলো যাচাই বাছাই করে দেন আপনি হচ্ছে একটা স্টেপ শুরু করবেন, তার সাথে অবশ্যই নেগোশিয়েট করে নেবেন। বুঝতে পারছি স্যার, ঠিক আছে স্যার, আজকে আর আপনাকে কোয়েশ্চেন করবো না, অনেক কোয়েশ্চেন করছি। আসসালামু ওকে, আলাইকুম। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।